Hello guys, hello. Welcome to the class. My god, দাঁড়াও আগে দেখে নেই সব কিছু ঠিকঠাক আছে কিনা। মনিটর আমার এত কাছে কেন? আচ্ছা প্যারা নাই। মাই গড, আফটার সো লং রিল্যাক্সড মুডে একটা ক্লাস নিচ্ছি ভাই, সেই লাগতেছে সেই। হ্যালো গাইজ, ওয়েলকাম টু দ্য ক্লাস। সবাইকে কাজ ক্ষমতা শক্তির 10 নম্বর লেকচারে স্বাগতম। আমাদের আসলে শক্তির বেসিক পড়া সব শেষ, ঠিক আছে? আমরা হচ্ছে এখন খালি ম্যাথ করব এবং এমন ম্যাথ করব যেগুলো তোমাদের কনসেপ্টকে আরো অনেক বেশি সলিড করে দিবে, ঠিক আছে? বাট আজকের যে ম্যাথগুলো শুরুর দিকের ম্যাথ, এগুলো হচ্ছে ধরো এইচএসসিতে অনেক আসে এই টাইপের ম্যাথ। এগুলো কঠিন না, বাট এগুলো হচ্ছে কমন ম্যাথ, তুমি প্রচুর পাবা। যে কোনো বই খুললেই তুমি পেরেকের ম্যাথ পাবা, যে একটা পেরেক উপর থেকে একটা পেরেক না সরি একটা হাতুড়ি উপর থেকে একটা পেরেকের উপর পড়ছে, পেরেক ভূমির ভিতরে কতটুকু প্রবেশ করবে, বা ভূমির বাধাদানকারী বলের মান কত, ঠিক আছে? একটা দেয়ালের মধ্যে তুমি একটা পেরেককে হাতুড়ি দিয়ে হিট করতেছো, পেরেক দেয়ালের ভিতরে কতটুকু প্রবেশ করবে, এরকম ব্লা 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 বহুত কোয়েশ্চেন অনেক বেশি আসে। তারপর ধরো একটা সার্টেন হাইট থেকে তুমি একটা বলকে ছাইড়া দিছো, বলটা গড়ায় নিচে পড়তেছে, যখন ভূমিতে এসে পৌঁছাবে তখন ওর বেগ কত। সো এরকম কোয়েশ্চেন তুমি আসলে যে কোনো বই খুললেই, যে কোনো বইয়ের অনুশীলনীতে গেলেই পাবা। এগুলো এইচএসসিতেও অনেকবার আসছে। তো সেরকম কিছু কমন কোয়েশ্চেন আমরা আজকে সলভ করব, যেগুলো আপনার এইচএসসি পরীক্ষাকে বা কলেজ পরীক্ষাকে অনেক সহজ করে দিবে, কারণ এগুলা কমন আসে, ঠিক আছে? আর এর বাইরেও কিছু একটু ক্রেজি ম্যাথ আছে, সেই ক্রেজি ম্যাথগুলো হচ্ছে আমরা লাস্টে করব, ইনক্লুডিং দ্য লাস্ট ডেজ হোমওয়ার্ক। লাস্ট দিনের যে হোমওয়ার্ক দুটো ছিল সেগুলো একটু ক্রেজি টাইপের ম্যাথ ছিল, সেগুলো হচ্ছে আমরা লাস্টে করব। সো প্রথমে ইজি ম্যাথ, কমন ম্যাথ যেগুলো পরীক্ষায় আসবে, আর শেষে হচ্ছে ক্রেজি ম্যাথ যেগুলো তোমার কনসেপ্টকে ক্লিয়ার করবে। লেটস গো বয়েজ, কি অবস্থা? ও মাই গড, অনেক দিন পর লাইভে আসলাম। আচ্ছা নাইস, কেমন আছেন? ডুইং গ্রেট। ডুইং গ্রেট ভাইয়া, খুবই ডিপ্রেশনে আছি। কেন? পড়ালেখা করলেই ডিপ্রেশন চলে যাবে, ঠিক আছে? অল উই হ্যাভ টু ডু, আমাদের নিজেদের প্রগ্রেস মনিটর করা লাগবে, ঠিক আছে? একটা দিনে তোমার এমন একটা কিছু করা উচিত যেটা দিয়ে তুমি বুঝবা যে না, আমি কিছু একটা করছি, ঠিক আছে? মানে ধরো গতকাল যা করছো আজকেও যদি তাই করো, দেন দেয়ার ইজ নাথিং সামথিং নিউ, ঠিক আছে? কোনো নতুন তো কিছু থাকলো না। এমন একটা কিছু করতে হবে দিনে যেটা তোমার মধ্যে এরকম একটা অনুভূতি তৈরি করবে যে না, আজকে আমি নতুন কিছু একটা করছি। এইসব ডিপ্রেশন তাইলেই চলে যাবে। এবং পড়াশোনা একটা খুব ভালো জিনিস, বই পড়া একটা ভালো জিনিস। এর বাইরে তোমার যদি কোনো অ্যাডিশনাল স্কিল থাকে সেগুলোকে ডেভেলপ করতে পারো। যেমন আমার সাজেশন থাকবে কোডিং শিখো ভাই সবাই, ঠিক আছে? যারা স্পেশাল ইঞ্জিনিয়ারিং আসতে চাও, কোডিংয়ের সাথে ইউজ টু হও, অনেক কাজে দিবে। তারপরে যেই সব মাইক্রোসফট ল্যাঙ্গুয়েজ বা মাইক্রোসফট ওয়ার্ড বলো, পাওয়ার পয়েন্ট বলো, এগুলো ভালো মতো শিখো। এইসব স্কিল তোমার লাইফকে অনেক বেশি এক্সেল করবে, কারণ জীবনের প্রত্যেকটা পর্যায়ে আইদার তুমি কর্পোরেটে যাও, তুমি রিসার্চে যাও, তুমি প্রফেসর হও, তুমি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জয়েন করো, যা খুশি করো না কেন, এগুলা তোমার জীবনের প্রত্যেকটা স্টেজে কাজে লাগবে। সো বেশ কিছু অ্যাডিশনাল স্কিল আছে, এগুলো তোমরা শিখতে পারো 2 মাস 3 মাস করে, প্রত্যেকটার পিছনে সময় দিলে দেখবে একটা একটা করে শিখে ফেলতেছো। সেগুলো করলে তোমার মনে হবে না লাইফে কিছু একটা প্রগ্রেস হচ্ছে, তখন জীবনে ডিপ্রেশন কাজ করবে না, ঠিক আছে? ওকে, হ্যালো ভাইয়া, কেমন আছেন? ভালো আছি ভাইয়া। এক্সাম খারাপ হয়েছে, সো ডিপ্রেশন, ইটস ওকে ম্যান, এক্সাম ইজ জাস্ট এ পার্ট অফ লাইফ, ইটস নট লাইফ। ওকে, এটা জীবনের একটা অংশ। তোমার জীবনে সবকিছুই কি ভালো যায় নাকি? যায় না বোধহয়, কারো জীবনেরই সবকিছু ভালো যায় না। সো একটা পরীক্ষা খারাপ হইতেই পারে, এটা হতাশ হওয়ার কিছু নাই। মেক শিওর সামনেরটা ভালো হচ্ছে, তাইলেই হবে। ওকে, ঘুম থেকে উঠে আসলাম আপনার ক্লাসে, গুড ডিসিশন। চলো গাইজ, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? লাস্ট দিনে হোমওয়ার্ক গুলা লাস্টে গিয়ে করব, লাস্টে আছে ক্রেজি সব ম্যাথ লাস্টে। চলো, এখন এই যে পেরেকের ম্যাথ, হ্যাঁ, এটা তুমি তোমার জীবদ্দশায় প্রচুর ফেস করবা। কারণ হচ্ছে ওই যে বললাম, টেস্ট পেপার খুলো, তুমি বইয়ের অনুশীলনী খুলো, লাস্টে গেলে এই যে এরকম ম্যাথ তুমি পেয়ে যাবে, এবং কোয়েশ্চেন প্রত্যেকটা বার সেম, একই কোয়েশ্চেন তোমাকে করবে। যেই তক্তার ভিতরে পেরেকটা ঢুকলো, সেই তক্তার বাধাদানকারী বলের মান কত। সো আমি একটু কোয়েশ্চেনটা পড়ি। কোয়েশ্চেনে যেটা বলা হয়েছে, হাতুড়ি পেরেকের উপর পড়ায় পেরেক 5 সেন্টিমিটার ভিতরে ঢুকে যায়, কাঠের বাধাদানকারী বলের মান কত। এখানে কি হয়েছে, 5 কেজি ভরের একটা হাতুড়ি আছে, ঠিক আছে? হাতুড়িটা 50 মিটার উপর থেকে ফেলা হয়েছে,
এবং 50 মিটার উপর থেকে এসে সে পেরেকটার উপর পড়ছে। সো যখন হাতুড়িটা এভাবে পেরেকের উপর পড়বে সে কি একটা বল প্রয়োগ করবে এবং সেই বলের জন্য পেরেক দেখা যাবে এই কাঠের ভিতরে কিছুটা প্রবেশ করছে। স্বাভাবিক না? তুমি যদি এমনি করে একটা হাতুড়ি দিয়ে পেরেকে বাড়ি দাও, সেই পেরেক কি কাঠের ভিতরে কিছুটা প্রবেশ করবে না? অবশ্যই করবে। সেটাই বলছে যে পেরেকটা কাঠের ভিতরে 5 সেন্টিমিটার প্রবেশ করছে। দ্য কোয়েশ্চেন ইজ কাঠের বাধাদানকারী বলের মান কত? ওকে, এখন এখানে যে প্রথম কনফিউশনটা জাগে যে ভাইয়া এই ম্যাথ আমি সলভ করব কি দিয়ে? অনেকভাবে সলভ করা সম্ভব। তুমি চাইলে কাজ শক্তি উপপাদ্য দিয়ে সলভ করতে পারো, তুমি চাইলে শক্তির সংরক্ষণশীলতার নীতির যে বেসিক ফর্মুলা, যে ফান্ডামেন্টাল ফর্মুলা, সেটা দিয়েও সলভ করতে পারো। প্রথম কথা, এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি খাটবে না। কেন খাটবে না বলো তো? এটা বলতে পারবা কেউ? এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটবে না কারণ এই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স আছে। কি বলেন ভাইয়া? এক্সটার্নাল ফোর্স আছে? আমরা দেখছিলাম ঘর্ষণ বল থাকলে শক্তি সংরক্ষণশীলতার নীতি খাটে না। দ্যাটস ট্রু, বাট এখানে অন্য একটা ফোর্স আছে, সেইটা হচ্ছে কাঠের বাধাদানকারী বল। চিন্তা করে দেখো, এই পেরেক যখন কাঠের ভিতরে ঢুকতে যাবে, কাঠ কি সেটা পছন্দ করবে? তুমি কাঠের সামনে যা দাঁড়াইলে কাঠ কি বলে আসো আমার ভিতরে ঢুকো, এরকম কিছু বলে? বলে না, কারণ সে সেটা পছন্দ করে না। সিমিলারলি পেরেক যখন কাঠের ভিতরে ঢুকতে যাবে, কাঠ তাকে বাধা দিবে। কোন দিকে বাধা দিবে? পেরেকের গতির এগেইনস্টে। এটা কি একটা এক্সটার্নাল ফোর্স না? এটা কি তোমার সিস্টেমের মধ্যে ছিল না? তোমার সিস্টেম ছিল হাতুড়ি আর পেরেক নিয়ে, মাঝখান থেকে কাঠ আইসা দিল একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স। যখনই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স চলে আসবে তখন শক্তির সংরক্ষণশীলতার নীতি আর খাটবে না। তখন ফর্মুলা কোনটা হবে? আমরা একটা ফর্মুলাই শিখছি, সেই একটা ফর্মুলা দিয়ে সব ম্যাথ সলভ করবো। চলো, ফর্মুলা কোনটা হবে? ফর্মুলা হবে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস ঘর্ষণ বল বা অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কার সমান হবে? সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তনের সমান হবে। সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তন মানে কি? ফাইনাল যান্ত্রিক শক্তি মানে হচ্ছে ফাইনাল বিভব শক্তি প্লাস ফাইনাল গতি শক্তি মাইনাস ইনিশিয়াল যান্ত্রিক শক্তি। ওকে, সো এই ফর্মুলা হচ্ছে আমরা এখন অ্যাপ্লাই করব। তার আগে আমরা সিনারিওটাকে আরেকটু অ্যানালাইসিস করতে পারি। যেমন এইটা হচ্ছে শুরুর অবস্থা, পেরেকটা ভূমি থেকে 50 মিটার উপরে আছে। ভূমি থেকে না, ঠিক সরি, পেরেকের মাথা থেকে হাতুড়িটা হচ্ছে 50 মিটার উপরে আছে। যখন এই হাতুড়িটা পেরেকের উপর এসে পড়বে, আমরা ধরে নিলাম পেরেকটা কাঠের ভিতরে এক্স সেন্টিমিটার বা এক্স মিটার পরিমাণ প্রবেশ করবে। তাহলে পেরেক পড়ার পরের অবস্থাটা কি? পেরেক বলতেছি বারবার, হাতুড়ি, হাতুড়ি পড়ার পরের অবস্থাটা কি? হাতুড়ি পড়ার পরের অবস্থাটা হচ্ছে এরকম যে পেরেক এখন কাঠের ভিতরে কিছুটা প্রবেশ করছে। ধরো এই কতটুকু প্রবেশ করেছে? 5 সেন্টিমিটার প্রবেশ করেছে। ওকে, হাতুড়ি কোথায় আছে? হাতুড়ি আছে ঠিক পেরেকের উপরে। তার মানে হাতুড়ি আছে হচ্ছে এই জায়গাটায়। খেয়াল করেন, হাতুড়ি আছে এখানে। ওকে, হাতুড়িটা সুন্দর হয় না? একটা থরের হ্যামারের মতো আঁকবো, তা না, কি এক হাতুড়ি আঁকলাম। ঠিক আছে, এবার মোটামুটি ঠিক আছে। ওকে, সো এইটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, এইটা হচ্ছে ফাইনাল অবস্থা। ইনিশিয়ালি হাতুড়ি পেরেক থেকে 50 মিটার উপরে ছিল, পরবর্তীতে হাতুড়ি পেরেকের উপর এসে পড়ছে এবং হাতুড়ি আর পেরেক দুইজন মিলে 5 সেন্টিমিটার নিচে নামছে। এটা কিন্তু একটু খেয়াল করবে, এখানে কিন্তু শুধুমাত্র পেরেক 5 সেন্টিমিটার নিচে নামবে না। হাতুড়ি প্রথমে 50 মিটার নিচে নামবে, নামার পর সে পেরেকের সাথে সাথে আরো 5 সেন্টিমিটার নিচে নামবে, কারণ পেরেকটা কাঠের ভিতরে 5 সেন্টিমিটার প্রবেশ করবে। যদি পেরেক কাঠের ভিতরে প্রবেশ না করতো তাহলে হাতুড়ি শুধুমাত্র 50 মিটার নিচেই নামতো। বাট হাতুড়ি পড়ার জন্য পেরেকটা নামছে 5 সেন্টিমিটার, তাহলে হাতুড়িও কি অ্যাডিশনাল 5 সেন্টিমিটার নিচে নামবে না? অবশ্যই নামবে। তাহলে এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে ফাইনাল অবস্থা। আচ্ছা, আমার একটা কথা বলো, ফাইনালি তোমার সিস্টেমের মধ্যে কোনো মোশন থাকবে? ফাইনালি কিন্তু সিস্টেমে কোনো মোশন থাকবে না, কারণ 5 সেন্টিমিটার প্রবেশ করার পর পেরেক কিন্তু থেমে গেছে। যদি না থামতো তাহলে তো পেরেক আরো প্রবেশ করতো। 5 সেন্টিমিটার প্রবেশ করছে মানে কি? 5 সেন্টিমিটার প্রবেশ করার পরে পেরেক থেমে গেছে, বা এই সিস্টেমটাই থেমে গেছে। সো ফাইনালি কিন্তু সিস্টেমের মধ্যে কোনো রকম গতিশক্তি নাই। গুড। আচ্ছা, এখন ভাইয়া এই সিস্টেমে এক্সটার্নাল ফোর্স কোন দিকে? এক্সটার্নাল ফোর্স কাজ করবে এই দিকে। এই দিকে কাজ করবে বাধাদানকারী বল বা আমাদের এই কাঠের দেওয়া এক্সটার্নাল ফোর্স। ভাইয়া এক্সটার্নাল ফোর্স এই দিকে, এটা আপনি কেমনে বুঝলেন?
ভাইয়া বাধাদানকারী বল মানে কি? একটা বস্তুর উপর তুমি বাধাদানকারী বল দিতেছো, তুমি কোন দিকে দিবা? বস্তু যেদিকে গতিশীল হইতেছে সেই দিকে দিবা? অবশ্যই না। বস্তু যেদিকে গতিশীল হবে তার এগেইনস্টে যখন তুমি বল দিবা সেইটাকে বলবে বাধাদানকারী বল। তাহলে আমাদের পেরেক নামতেছিল নিচের দিকে, কাঠ বাধাদানকারী বল দিবে উপরের দিকে, মানে পেরেকের গতির এগেইনস্টে। কেন দিবে? পেরেককে থামানোর জন্য। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের সিস্টেমের এক্সটার্নাল ফোর্স। আমাদের সিস্টেমের স্মরণ কত? 5 সেন্টিমিটার, কারণ এই পেরেকের উপর হাতুড়ি এসে পড়ার জন্য এই সিস্টেমটা 5 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে। ওকে, গুড। তাহলে আসো একটা একটা করে শুরু করি। প্রথম যেটা ভাইয়া, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। বলো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে? প্রথমত এখানে এক্সটার্নাল ফোর্স কোনটা? এই বাধাদানকারী বল, তাই না? তাহলে লেখো এক্সটার্নাল ফোর্স হচ্ছে বাধাদানকারী বল। ওকে ভাইয়া, স্মরণ কতটুকু? ভাইয়া স্মরণ হচ্ছে 50 প্লাস 5 সেন্টিমিটার। না, এই 50 মিটার জুড়ে কি এক্সটার্নাল ফোর্স কাজ করছে? না, এক্সটার্নাল ফোর্স কাজ করছে শুধুমাত্র 5 সেন্টিমিটার জুড়ে। তুমি এখানে কি বের করতেছো? এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। সো তোমার দেখা লাগবে এক্সটার্নাল ফোর্স কতটুকু স্মরণ জুড়ে কাজ করছে। এই 50 মিটারে তো কোনো এক্সটার্নাল ফোর্স ছিল না। এক্সটার্নাল ফোর্স কখন আসছে? যখন পেরেকটা ভিতরে প্রবেশ করা শুরু করছে, মানে এই 5 সেন্টিমিটার পথ জুড়ে এক্সটার্নাল ফোর্স কাজ করবে, 50 মিটার জুড়ে না। তাহলে স্মরণ কত হবে? স্মরণ হবে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। ভাইয়া মধ্যবর্তী কোণ কত হবে? এই এখানে স্মরণ হইছে কোন দিকে বলো তো? স্মরণ কি উপরের দিকে নাকি? পেরেক কি নিচ থেকে উপরে উঠছে? না, স্মরণ হইছে নিচের দিকে। বল কাজ করছে কোন দিকে? উপরের দিকে, বাধাদানকারী বল। তাহলে স্মরণ নিচে, বল উপরে, দুইটা ভেক্টর কি পরস্পর বিপরীতে কাজ করতেছে না? বিপরীতে কাজ করতেছে। মধ্যবর্তী কোণ কত হবে? 180 ডিগ্রি। সো এখানে আসবে cos 180। ওকে, এইটা হচ্ছে এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ। ভাইয়া ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, এখানে কোনো ঘর্ষণ বলের কথা উল্লেখ করা আছে? নাই। তার মানে সিস্টেমে কোনো ফ্রিকশন নাই। সো ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ হবে 0। ঠিক আছে, ওকে। এখানে একটা কাজ করো, ইউএফটাকে ইউএফ এর মতো রাখো, বুঝাচ্ছি। ইকেএফ এর কথা বলো। ইকেএফ মানে হচ্ছে সিস্টেমের ফাইনাল গতিশক্তি। এই সিস্টেমের ফাইনাল গতিশক্তি কত? ফাইনালি কি হইছে? 5 সেন্টিমিটার প্রবেশ করার পর সিস্টেম থাইমে গেছে। সিস্টেমের মধ্যে কোনো ভেলোসিটি আছে? নাই। কোনো গতিশক্তি আছে? নাই। তার মানে সিস্টেমের ফাইনাল গতিশক্তি 0। ঠিক আছে, মাইনাস ইউআই কে ইউআই এর মতো রাখতেছি, একটু পরে আসতেছি এইটায়। এই ইকেআই এর মান কত হবে? ভাইয়া শুরুতে সিস্টেমের গতিশক্তি কত ছিল? বলো বলো, শুরুতে সিস্টেমের মধ্যে কোনো গতিশক্তি ছিল না। তুমি এই হাতুড়িটাকে 50 মিটার উপরে ধরে রাখছো, তারপর ছাইরা দিছো। ছাইরা দেওয়ার পরে মোশন ক্রিয়েট হইছে, বাট একদম শুরুতে যখন তুমি ধরে রাখছিলা তখন কোনো মোশন ছিল? কোনো মোশন ছিল না। তখন কি পেরেক নড়তেছিল? না, পেরেকও স্টেবল হয়ে দাঁড়াইছিল। তার মানে শুরুতে হাতুড়িরও কোনো গতিশক্তি নাই, পেরেকেরও কোনো গতিশক্তি নাই। তাহলে ইনিশিয়াল গতিশক্তি কত হবে? 0। ঠিক আছে, তাহলে ভাইয়া বাম পাশে কি হচ্ছে? বাম পাশে cos 180 মান হচ্ছে -1 মাইনাস এফ ধাক্কা ইন্টু হচ্ছে 0.05। ডান পাশে কি আসতেছে? ডান পাশে আসতেছে ইউএফ মাইনাস ইউআই। ভাইয়া ইউএফ মাইনাস ইউআই মানে কি? ইউএফ মাইনাস ইউআই মানে হচ্ছে বিভব শক্তির পরিবর্তন। কি? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন। ইউএফ হচ্ছে সিস্টেমের ফাইনাল বিভব শক্তি, ইউআই হচ্ছে সিস্টেমের ইনিশিয়াল বিভব শক্তি। আচ্ছা, সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কার সমান হয়? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের মাইনাসের সমান হয়। পড়ে আসছি না? এই সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কার সমান হয়? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভের সমান হয়। ওকে ভাইয়া, এখানে সংরক্ষণশীল বল কোনটা? অভিকর্ষ বল। ভাই এখানে অভিকর্ষ বল ছাড়া অন্য কোনো সংরক্ষণশীল বল নাই। সো আমাদের দেখা লাগবে এই যে পেরেকটা নিচে নামলো তার জন্য অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কতটুকু। তার সামনে একটা মাইনাস বসাইলেই তুমি পেয়ে যাবা সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন। এবং এটা বের করা খুব সোজা, তুমি এটা এমনিতেই পারার কথা, এত কিছু চিন্তা করারও দরকার নাই। বাট স্টিল একদম যদি রুট লেভেল থেকে চিন্তা করতে চাও, দিস ইজ দ্য রুট লেভেল। ওকে, সো এখানে সংরক্ষণশীল বল হচ্ছে আমাদের অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বলের মান কত? সেই অভিকর্ষ বলের মান হচ্ছে mg। ওকে,
এখানে এমটা কি? এম হচ্ছে ভাইয়া হাতুড়ির ভর, জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, এবং এখানে সরণ হইছে কতটুকু। দেখো এই হাতুড়ির উপর এমজি পরিমাণ অভিকর্ষ বল কাজ করছে, এবং সেই অভিকর্ষ বলের ক্রিয়ায় হাতুড়ি নিচে নামছে কতটুকু ভাইয়া 50 মিটার। নোপ, হাতুড়ি 50 মিটার নিচে নামে নাই, হাতুড়ি নামছে 50 মিটার প্লাস 5 সেন্টিমিটার। 50 মিটার সে নামবে পেরেকটাকে টাচ করার জন্য, পেরেকটাকে টাচ করার পরে পেরেকের সাথে সে আরো 5 সেন্টিমিটার নিচে নামবে না? তাহলে টোটাল সে কতটুকু নিচে নামবে? 50 মিটার প্লাস 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 50.05 মিটার। তাইলে অভিকর্ষ বলের ক্রিয়ায় সরণ কত? সরণ হচ্ছে 50, আরে উপরে লিখি, হ্যাঁ, সরণ হচ্ছে 50.05 মিটার। ওকে, সরণ কত? 50.05 মিটার। 50 মিটার হচ্ছে পেরেকটাকে টাচ করার জন্য, দেন পেরেকের সাথে আরো অ্যাডিশনাল 5 সেন্টিমিটার। তাহলে ভাই অভিকর্ষ বল কাজ করছে নিচের দিকে, সরণও হয়েছে নিচের দিকে, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। তাহলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ হবে mgh অথবা mgs, তুমি যেটা লিখে কমফোর্টেবল, সমস্যা নেই, ঠিক আছে। এবং এখানে h এর মান কত? h এর মান কিন্তু 50 না, h এর মান হচ্ছে 50 প্লাস 5 সেন্টিমিটার। ওকে, সো এটাই আমাদের h। এখন জাস্ট বসাই দেওয়া, মাইনাস mgh এখানে বসাই দিলেই হয়ে যাবে। মাইনাস mgh, মাইনাস মাইনাস দুই পাশ থেকে বাদ, তাহলে f ধাক্কা আসবে হচ্ছে টা 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 mgh ডিভাইডেড বাই 0.05। m এর মান কত? হাতুড়ির ভর কত? 5 কেজি। g এর মান 9.8। h 50 না, h 50 না, h হচ্ছে 50 প্লাস 5 সেন্টিমিটার, দ্যাট মিনস 50.05, আর নিচে আছে 0.05। ক্যালকুলেট করলেই তুমি বাধাদানকারী বলের মান পেয়ে যাবে। আমার ক্যালকুলেটর কোথায়? মেরা ক্যালকুলেটর কিধার? শিটম্যান, পাচ্ছি না। যাই হোক, একটু ক্যালকুলেট করে নিও, ক্যালকুলেট করলেই বাধাদানকারী বলের মান পেয়ে যাবা। ওকে, একদম সহজ। আচ্ছা, অনেকে না এই যেখানে mgh লেখে না, mgh প্লাস x লেখে। ওইটা কেন লেখে? ওইটা হচ্ছে h ধরে 50 মিটারকে, আর এই যে আমাদের পেরেকটা যতটুকু গভীরে প্রবেশ করতেছে সেটাকে ধরে হচ্ছে x। সেই ক্ষেত্রে আমাদের হাতুড়ি টোটাল কতটুকু নিচে নামবে? ধরো তুমি বললা এইটা হচ্ছে h, এবং এই 5 সেন্টিমিটারকে বললা তুমি x, সেই ক্ষেত্রে হাতুড়ি নিচে নামবে কতটুকু? h প্লাস x। তখন অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে? mg ইন্টু h প্লাস এক্স। সো আমি h প্লাস এক্স কে একবারে h হিসেবে লিখছি, যেখানে h এর মান হচ্ছে 50 প্লাস 0.05। ওকে, একদম সহজ। দেখো তো বুঝছো কিনা? খুবই বেসিক লেভেলের ম্যাথ। হ্যাঁ, এখানে তো অনেক বেশি ডিটেলসে লেখা হইলে এত বেশি ডিটেলসে তোমার লেখাও লাগবে না। তুমি পরীক্ষার হলে কি লিখবা? তুমি পরীক্ষার হলে ডিরেক্ট এখান থেকেও শুরু করতে পারো, ঠিক আছে? এত কিছু লেখারও দরকার নেই, তুমি চাইলে ডিরেক্টলি যেখান থেকে শুরু করতে পারো, এই লাইন থেকে, তাতেও কোনো সমস্যা নেই। মানে খুব কমন একটা ম্যাথ, ঠিক আছে? যে ধাক্কা বল দ্বারা, সরি, ধাক্কা বল মাল্টিপ্লাইড বাই এক্স ইজ ইকুয়ালস টু এমজি ইন্টু এইচ প্লাস এক্স, এই যেভাবে লেখে এটাকে এফ ধাক্কা। ওকে, তুমি চাইলে সরাসরি এটা অ্যাপ্লাই করতে পারো, ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু এমজি ইন্টু এইচ প্লাস এক্স। এখানে এইচটা হচ্ছে যে আমাদের হাতুড়ি পেরেক থেকে কতটুকু উপরে ছিল, এই 50 মিটার হচ্ছে এইচ, আর এক্স হচ্ছে আমাদের পেরেক ওই কাঠের ভিতরে কতটুকু প্রবেশ করবে। ওকে, আর এখানে এটা তো ধাক্কা বল, আর এক্স তো ওই যে বললামই কাঠের ভিতরে কতটুকু প্রবেশ করবে। সো তোমার যদি ধাক্কা বলের মান বের করতে বলে, বাকি সব মান দেওয়া থাকবে, ধাক্কা বলের মান বের করবা। যদি কতটুকু ভিতরে প্রবেশ করবে সেটা বের করতে বলে, সেক্ষেত্রে তোমাকে ধাক্কা বলের মান দিয়ে দিবে, সেটা বসিয়ে তোমার এক্স এর মানটা বের করা লাগবে। পারবা না? সহজ, বলো, বুঝছো নাকি? ওকে, 490449। ওকে, বুঝি নাই কারণ মাত্র জয়েন করলাম ক্লাসে, বেটা পাপি। বুঝছি, দেখো সহজ, একদম সহজ। শক্তি সংরক্ষণশীলতার নীতির যে বেসিক ফর্মুলা সেটা দিয়ে সলভ করা যায়, পারবো? ওকে, আচ্ছা, বিপি, হ্যাঁ দ্যাট বেটা। নেক্সট চল, পরেরটাই যাই। এটা হচ্ছে প্রথম ম্যাথ এবং পেরেক আর হাতুড়ির প্রথম টাইপ। তোমাকে বলে দিবে এত মিটার উপর থেকে হাতুড়ি ফেলা হয়েছে, আসলে যদি না পারছো দেখো কি করি। নেক্সট আসো, এটাই কি বলছে এইবার কোয়েশ্চেনটা। ও মাই গড, নো, দিস ইজ নট দ্য কোয়েশ্চেন, হোয়াটস রং? এইটা কোয়েশ্চেন না। এই দাঁড়াও, এটাকে আমি এখন কি করবো? মেজাজটা খারাপ হয় না? আমি যে ছবিটা করলাম সেই ছবিটা কই গেল?
আরে ভাই ইয়ে কিয়া হুয়া, আচ্ছা গাইস গিভ মি এ সেকেন্ড জাস্ট, একদম মানে আমি ব্যাপারের স্যাপার ইয়া করে দিচ্ছি, দাঁড়াও। এই সব দিয়ে কিছু হবে না, আমি করতেছি। এই সব কুইশন টুইশন আসলে আমি 2-3টা হাত দিয়ে এমনি বানাই ফেলি। দাঁড়াও। ওকে, এবার আমাদেরকে কি বলছে, আহা স্ট্রোকটা আর একটু বড় লাগবে, নো প্রবলেম, লেটস গো। আমাদের কাছে এরকম একটা হাতুড়ি আছে, ঠিক আছে, এরকম একটা কি আছে, হাতুড়ি। ওকে, আমরা কি করেছি, হাতুড়ি দিয়ে এই পেরেকটাকে বাড়ি মারছি। আগেরবার কি করছিলাম, উপর থেকে ফেলে দিছিলাম এইভাবে, তাই না? এবার আর ফেলি নাই, হাত দিয়ে আইনে এমনি করে মারছি বাড়ি। কত বেগে বাড়ি মারছি, তোমাকে বলছে এখানে আমরা হিট করেছি 20 মিটার/সেকেন্ড বেগে, ঠিক আছে। এবং 20 মিটার/সেকেন্ড বেগে এখানে হিট করায় পেরেকটা 5 সেন্টিমিটার ভিতরে ঢুকে গেছে। কিসের, এই কাঠের। তোমাকে প্রশ্ন করেছে কাঠের বাধাদানকারী বলের মান কত। ওকে, সুন্দর প্রশ্ন কিন্তু। আগের বার তুমি একটা সার্টেন হাইট থেকে ফেলছিলা, এবার কোনো সার্টেন হাইট থেকে ফেলো নাই, তোমার হাতে আছে হাতুড়ি, হাতুড়ি দিয়ে এমনি করে মারছো বাড়ি। কত বেগে, 20 মিটার/সেকেন্ড বেগে। যদি এরকম একটা ভেলোসিটি নিয়ে তুমি হিট করো, অবশ্যই পেরেক কিছুটা তো প্রবেশ করবেই কাঠের ভিতরে। সেটাই বলছে যে 5 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে, কাঠের বাধাদানকারী বলের মান কত। আর তোমাকে হাতুড়ির ভর দিয়ে দিয়েছে 5 কেজি। তাহলে দেখো ওই একই নিয়মে আমরা করব। এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, শুরুতে একদম হিট করার আগের মোমেন্টে। হিট করার পরে কি হবে, হিট করার পরে আমাদের পেরেক ভিতরে ঢুকে যাবে 5 সেন্টিমিটার, তাই তো? তার মানে পেরেকটা চলে আসবে এরকম একটা জায়গায়। আর একটু নিচে আঁকো, যেন বোঝা যায় যে না 5 সেন্টিমিটার নিচে নামছে। ধরো এই যে এখানে আসছে, ঠিক আছে, এরকম একটা জায়গায় চলে আসছে, 5 সেন্টিমিটার ভিতরে প্রবেশ করছে। ওকে, এটাকে আমরা ধরলাম এক্স। কথার কথা, হাতুড়ি কোথায় আছে ভাইয়া, হাতুড়ি পেরেকের সাথেই আছে। হাতুড়ি আছে কোথায়, হাতুড়ি আছে এই যেখানে, ঠিক আছে। একটা আছে না, তুমি যেখানে আমি সেখানে, ওরকম অবস্থা আর কি। যাই হোক, সো আমরা প্রথমে হাতুড়ি দিয়ে হিট করছি শুরুতে 20 মিটার/সেকেন্ড বেগে। হিট করার পর পেরেক নামছে 5 সেন্টিমিটার, সাথে সাথে হাতুড়িও নেমে আসছে কতখানি, 5 সেন্টিমিটার। ওকে, তোমাকে প্রশ্ন করছে হচ্ছে এখানে কাঠ দ্বারা প্রযুক্ত বাধাদানকারী বলের মান কত। তার মানে আবারও আমাদের সিস্টেমে কি আছে, এক্সটার্নাল ফোর্স আছে, সেটা কোন দিকে, এই দিক বরাবর। বাধাদানকারী বল এফ বাধা, এফ বাধা। ওকে, এই বাধাদানকারী বলে আটকাচ্ছে পেরেককে, যে না আর যাওয়া যাবে না, 5 সেন্টিমিটার গেছো এটা অনেক ভাই, আর যাওয়া যাবে না, ঠিক আছে। তো যেহেতু এক্সটার্নাল ফোর্স আছে, শক্তি তো সংরক্ষণশীল হবেই না, তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা অ্যাপ্লাই করব একদম একটু আগে যে ফর্মুলাটা অ্যাপ্লাই করছি সেইটাই। বলো কি ছিল, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ ইজ ইকুয়ালস টু সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তন ইউএফ প্লাস ইকেএফ মাইনাস ইউআই প্লাস ইকেআই। একদম সহজ জিনিস, ঠিক আছে। সো চলো আমরা একটা একটা করে শুরু করি। প্রথমত এখানে এক্সটার্নাল ফোর্স আছে, সো এক্সটার্নাল ফোর্স দ্বারা একটা কাজ তো হবেই। কতটুকু কাজ হবে, দেখো এক্সটার্নাল ফোর্সের মান হচ্ছে আগের মতোই এফ বাধা, এটা আমরা বের করতে চাই। এবং এক্সটার্নাল ফোর্সের জন্য কতটা সরণ হয়েছে বা কতটা সরণ জুড়ে এক্সটার্নাল ফোর্স কাজ করছে, এই এক্স মিটার বা 5 সেন্টিমিটার সরণ জুড়ে। তার মানে এখানে সরণ হবে কত, এক্স। মধ্যবর্তী কোণ কত হবে বলতো, সরণ হয়েছে কোন দিকে, নিচের দিকে, বল কাজ করছে কোন দিকে, উপরের দিকে। তাহলে একটা ভেক্টর নিচে আর একটা ভেক্টর উপরে, দুজনের মধ্যবর্তী কোণ কত হবে, 180 ডিগ্রি। তাহলে এখানে আসবে cos 180। ফ্রিকশন ফোর্স দ্বারা কোনো কাজ থাকবে, এখানে ফ্রিকশন আছে নাই, তাহলে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য, বাদ। ওকে, ইউএফটাকে ইউএফ এর মতো রাখতেছি, ঠিক আছে ভাইয়া। ইকে এফ কত হবে, সিস্টেমের ফাইনাল গতিশক্তি কত, ফাইনালি কি হইছে, সিস্টেম থাইমে গেছে, কোনো ফাইনাল গতিশক্তি আছে নাই, তার মানে সিস্টেমের ফাইনাল গতিশক্তি শূন্য। ওকে ভাইয়া, ইউআইটাকে ইউআই এর মতো রাখি, রাখেন ভাইয়া। ইকে আই কত হবে বলো, আগের ম্যাথে সিস্টেমে ইনিশিয়াল গতিশক্তি ছিল না, বাট এইবার সিস্টেমে ইনিশিয়াল গতিশক্তি নাই, আছে কিন্তু। তুমি এই যে পেরেকটাকে হিট করলা, এই যে 20 মিটার/সেকেন্ড বেগে, তোমার কি একটা শক্তি দিয়ে করা লাগছে না, করা লাগছে তো। কতখানি শক্তি ব্যবহার করছো তুমি বলো, এখানে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কোয়ার্ড, কত, হাফ এম ভি স্কোয়ার। সো এবার কিন্তু ইনিশিয়াল গতিশক্তি শূন্য না, এইবার ইনিশিয়াল গতিশক্তি আছে। ওকে, বুঝছি,
গুড, তাহলে এই পাশে থাকবে মাইনাস এফ বাধা, এক্স এর মান হচ্ছে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। এখানে কি হবে দেখো, এখানে এটাকে লিখতেছি ইউএফ মাইনাস ইউআই, এখানে লিখতেছি মাইনাস হাফ এমভি স্কোয়ার। ইউএফ মাইনাস ইউআইটা কি? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন। ভাইয়া সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কার সমান হয়? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভের সমান হয়। কার সমান? সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভের সমান। এই সিনারিওতে সংরক্ষণশীল বলকে অভিকর্ষ বল, অভিকর্ষ বল ছাড়া আর কোনো বল নাই। কিন্তু ভাইয়া অভিকর্ষ বল দ্বারা এখানে কাজ হইছে কোথায়? আমি তো এখানে কাজ করলাম গতিশক্তি ব্যবহার করে, এখানে কি অভিকর্ষ বল দ্বারাও কাজ হইছে? একটা জায়গাতে হইছে। দেখো, তুমি একটা সার্টেন অ্যামাউন্ট অফ গতিশক্তি নিয়ে পেরেকটাকে হিট করছো, হিট করার পরে এই হাতুড়ি কি এখানেই ছিল? না, হাতুড়ি কিন্তু কিছুটা নিচে নামছে। কতটুকু নিচে নামছে? দেখো, তুমি 20 মিটার পার সেকেন্ড বেগে হিট তো করলা, পেরেক গেল 5 সেন্টিমিটার, হাতুড়ি কি 5 সেন্টিমিটার উপরেই থাকবে? না, তুমি পেরেককে হিট করবা, করার পর পেরেকও নামবে হাতুড়িও নামবে, পেরেকও নামবে হাতুড়ি, লাইক এরকম। এই আছে আমাদের পেরেক, ঠিক আছে, হাতুড়ি দিয়ে করছি হিট, এখন এখানেই আছে। এরপর পেরেকও নামবে হাতুড়িও নামবে, পেরেকও নামবে হাতুড়িও নামবে। তাহলে পেরেকের সাথে সাথে হাতুড়ি কি 5 সেন্টিমিটার নিচে নামবে না? তাহলে হাতুড়ির একটা সরণ আছে না? আছে। কত? নিচের দিকে 5 সেন্টিমিটার, ঠিক আছে, এটা হাতুড়ির সরণ। অভিকর্ষ বল কোন দিক কাজ করতেছে? অভিকর্ষ বল নিচের দিক কাজ করতেছে, এম জি। তাহলে বলো, অভিকর্ষ বলের প্রভাবে এখানে কি কাজ হবে নাকি হবে না? অবশ্যই হবে। এবং সেই কৃত কাজের মান কত হবে? mgh বা mgx, তুমি যেটাই লেখো না কেন, কারণ দুইটা ভেক্টর একই দিক কাজ করতেছে, মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। সো কৃত কাজ হবে মাইনাস mg ইন্টু 0.05, কারণ সরণ হচ্ছে 5 সেন্টিমিটার বা 0.05 মিটার। বুঝছো? তাহলে এটাই আমাদের সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন, ইউএফ মাইনাস ইউআই। জাস্ট বসাই দিতে হবে, আর কিছু না। তাহলে বাম পাশে আছে মাইনাস এফ বাধা ইন্টু 0.05, ডান পাশে ইউএফ মাইনাস ইউআই মানে কি? মাইনাস এমজি ইন্টু 0.05 মাইনাস হাফ এম ভি স্কোয়ার। দেখো তো, দুই পাশ থেকে মাইনাস সরাই দেওয়া যায় না? মাইনাস কমন নিয়ে কাটাকাটি করে দাও, কাটাকাটি করে দিলে থাকবে কি? থাকবে হচ্ছে এফ বাধা ইন্টু 0.05 ইজ ইকুয়ালস টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 5, জি এর মান হচ্ছে 9.8, এটা হচ্ছে 0.05, আর এখানে আসবে প্লাস, কারণ মাইনাস তো আমরা বাদ দিয়ে দিছি, হাফ এম ভি স্কোয়ার। এম এর মান 5, ভি এর মান হচ্ছে 20, তার উপর স্কোয়ার। সো সব মান তুমি জানো, জাস্ট এই 0.05 কে পাশে নিয়ে যাবা, নিয়ে গেলেই তোমার এফ বাধার মান বের হয়ে যাবে। ক্যালকুলেটর না থাকায় এই অপক্ক মস্তিষ্ক দিয়ে সলভ করে দিতে পারলাম না, দুঃখিত। ঠিক আছে, সো এখান থেকে আমাদের বাধাদানকারী বলের মান বের হয়ে যাবে, একদম সহজ। এখন এই ম্যাথ যদি তুমি এক লাইনে করতে চাও, যে না ভাই আগের ম্যাথে যেরকম আপনি উপরে লিখে দিলেন এফ এক্স ইজ ইকুয়ালস টু এম জি ইন্টু এইচ প্লাস এক্স, এইটার জন্য এক লাইনের সেই ইকুয়েশন কি হবে? যদি এরকম ম্যাথ কখনো আসে যে একটা নির্দিষ্ট বেগে তুমি হাতুড়ি দিয়ে পেরেককে হিট করতেছো, সেক্ষেত্রে ইকুয়েশন হবে এফ বাধা ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ার। ঠিক আছে, তোমাকে যদি এক্স এর মান বের করতে বলে, কতটুকু প্রবেশ করবে পেরেক আমাদের কি বলে কাঠের ভিতরে বা তক্তার ভিতরে বা বালির ভিতরে, যেটাই বলে দিক না কেন, সেক্ষেত্রে বাকি সব মান দিয়ে দিবে, বসাই দিলে এক্স এর মান বের হয়ে যাবে। যদি বলে যে না আমাদের পেরেক 5 সেন্টিমিটার প্রবেশ করছে, 10 সেন্টিমিটার প্রবেশ করছে, বাধাদানকারী বলের মান কত, সেক্ষেত্রে বাধাদানকারী বল বাদে বাকি সব মান দেওয়া থাকবে, যেমনটা এই ম্যাথে দেওয়া ছিল, বসিয়ে জাস্ট বাধাদানকারী বলের মান বের করলেই হয়ে যাবে। আবার এমনও করতে পারে যে আমরা একটা নির্দিষ্ট বেগে পেরেককে এনে হিট করলাম হাতুড়ি দিয়ে, এবং হিট করার জন্য পেরেকটা 5 সেন্টিমিটার প্রবেশ করলো, আমাদের যে কাঠ আছে বা তক্তা আছে তার বাধাদানকারী বলের মান এত, তোমার বলে দিছে। প্রশ্ন হচ্ছে তুমি কত বেগে হিট করছিলা, সেটাও সলভ করা সম্ভব। সেম ইকুয়েশন, জাস্ট মান বসাই দিবা, দেখবা যে বেগ বাদে বাকি সব মান তোমার দেওয়া আছে, সেগুলো বসাই দিলে বেগের মান বের হয়ে যাবে। ঠিক আছে, সো এই হচ্ছে সহজে করার নিয়ম, আর এইটা হচ্ছে রুট
যে এই জিনিসটা আসলে আসলো কই থেকে। সো তুমি যেটা শিখতে পারো, আমার কোনো আপত্তি নেই, বাট আমার কথা হচ্ছে একটা ফর্মুলা শেখার আগে সেটার অরিজিনটা বোঝা উচিত, যে জিনিসটা আসতেছে কই থেকে, তখন এই ফর্মুলা তোমার আরো বেশি মনে থাকবে। সো তুমি এটা বুঝে যদি এটা অ্যাপ্লাই করো তাইলে আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে, বাট না বুঝে অ্যাপ্লাই করলে আবার হালকা একটু সমস্যা আছে, যদিও কিছু বলবো না, ঠিক আছে। সো এটা গেল আমাদের সেকেন্ড টাইপ। আই গেস পারবো, প্রথমটাও সহজ ছিল, সেকেন্ডটাও সহজ ছিল। তুমি বললা ভাইয়া ভাল লাগতেছে না, আপনি খালি উপর থেকে মারতেছেন, একটু সাইড থেকে মারেন না। আমরা তো ভাইয়া এমনি করে পেরেক মারি না, আমরা তো ভাইয়া পেরেক মারি হচ্ছে দেয়ালের মধ্যে বসাই, তারপর টাস টাস, ওই যে মশারি টানানোর জন্য পেরেক মারো না দেয়ালের মধ্যে, তো ভাইয়া ওরকম একটা পেরেক মেরে দেখান। লেটস গো, চলো এখন আমরা পেরেক মারবো হচ্ছে একটু উলম্ব দেয়ালের মধ্যে। ওকে, একদম আগের ম্যাথটার মতোই, সেম কনসেপ্ট, সেম ম্যাথ তোমাকে বলছে। এইবার একটা উলম্ব দেয়াল আছে, ঠিক আছে, কি আছে, উলম্ব দেয়াল আছে। সেই উলম্ব দেয়ালে একটা পেরেক আছে, সেটাকে আমরা একটা হাতুড়ি দিয়ে, 5 কেজি ভরের হাতুড়ি দিয়ে হিট করব 10 মিটার পার সেকেন্ড বেগে। প্রশ্নে বলছে যে আমাদের পেরেকটা হচ্ছে দেয়ালের মধ্যে 5 সেন্টিমিটার প্রবেশ করছে, তাহলে দেয়ালের বা কাঠের বাধাদানকারী বলের মান কত। এবার আমাদের দেয়ালটা ধরো কাঠ দিয়ে তৈরি। ওকে, সো সেম জিনিস, আমরা এটা হচ্ছে ইনিশিয়াল অবস্থা, ফাইনাল অবস্থার একটা ছবি আঁকি। ফাইনাল অবস্থায় কি হবে, ফাইনাল অবস্থায় আমাদের যে পেরেক আছে সে হচ্ছে কিছুটা প্রবেশ করবে কিসের ভিতরে, এই কাঠের ভিতরে। কতটুকু প্রবেশ করবে, 5 সেন্টিমিটার প্রবেশ করবে। এটা হচ্ছে এক্স এর মান। ওকে, 5 সেন্টিমিটার সে প্রবেশ করে যাবে। এখন এই যে সে প্রবেশ করলো 5 সেন্টিমিটার, তারপর আর করতে পারলো না। কেন পারলো না, কারণ এখানে আমাদের কাঠের একটা বাধাদানকারী বল আছে, সেটা হচ্ছে ও মাই গড এই দিক বরাবর। তার মানে আমাদের সিস্টেমে এক্সটার্নাল ফোর্স তো অবশ্যই আছে, ওই একই জিনিসই, ঘুরে ফিরে একই কনসেপ্ট। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এতক্ষণ ধরে যেটা করতেছিলাম সেটাই অ্যাপ্লাই করব। লেটস গো, ফর্মুলা কি ছিল, এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ প্লাস ফ্রিকশন ফোর্স বা অসংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কার সমান, সিস্টেমের যান্ত্রিক শক্তির পরিবর্তনের সমান। দ্যাট মিন্স ইউএফ প্লাস ইকেএফ মাইনাস ইউআই প্লাস ইকেআই। ঠিক আছে, এখন ওই একইভাবে শুধুমাত্র মানটা বসাই যাও, আর কোনো কিছু না। চলো মান যদি আমরা একটু বসাই, বলো তো এক্সটার্নাল ফোর্স দ্বারা কৃত কাজ কত হবে, এফ বাধা, ওকে, মাল্টিপ্লাইড বাই বাধা কতটুকু জায়গা জুড়ে কাজ করছে, এই যে 5 সেন্টিমিটার জায়গা জুড়ে। তাহলে স্মরণ আসবে হচ্ছে এক্স কজ 180, কেন যেন স্মরণ ভিতরের দিকে বা ডান দিকে, আর বাধানকারী বল কাজ করছে বাম দিকে। তার মানে দুটো ভেক্টর পরস্পর এগেইনস্টে কাজ করতেছে, এদের মাঝখানের অ্যাঙ্গেল অবশ্যই 180 ডিগ্রি হবে। সো কজ 180, কোনো ফ্রিকশন ফোর্স নাই, তাহলে ফ্রিকশন ফোর্স দ্বারা কৃত কাজ শূন্য বাদ। এইবার এখানে আসো, আমরা ইউএফটাকে ইউএফ এর মতো রাখতেছি। ওকে, ইকেএফ কত বলো, সিস্টেমের ফাইনাল গতিশক্তি কত। ফাইনালি কি হইছে, পেরেক হাতুড়ি দুইটাই থেমে গেছে, ফাইনাল গতিশক্তি তো শূন্যই হবে ভাই। তাহলে ফাইনাল গতিশক্তি শূন্য, ঠিক আছে, মাইনাস ইউআইটাকে ইউআই এর মতো রাখলাম। ইকেআই সিস্টেমের ইনিশিয়াল গতিশক্তি। সিস্টেমে ইনিশিয়ালি কোনো গতিশক্তি আছে না ভাইয়া, নাই, কোথায় গতিশক্তি। আরে তুমি যে হাতুড়িটা দিয়ে মারলা 10 মিটার পার সেকেন্ড বেগে, হাতুড়িতে একটা গতিশক্তি না থাকলে তুমি মারলা কেমনে মিয়া, অবশ্যই গতিশক্তি আছে, ঠিক আছে, কারণ হাতুড়ির মধ্যে একটা সার্টেন ভেলোসিটি আছে, তার মানে ওর গতিশক্তি আছেই। সেটা কত, হাফ এম ভি স্কোয়ার। ওকে, তাহলে চলো একটু মান টান বসাই দিই। কজ 180 মান কত, -1, তাহলে মাইনাস এফ বাধা মাল্টিপ্লাইড বাই স্মরণ কত যেন 5 সেন্টিমিটার, মানে হচ্ছে 0.05 মিটার ইজ ইকুয়ালস টু, এখানে লেখো ইউএফ মাইনাস ইউআই, এখানে মাইনাস হাফ এম ভি স্কোয়ার। এবার আমরা একটা কথা বলো, এই ইউএফ মাইনাস ইউআই জিনিসটা যেন কি, সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন, তাই না? সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন যেন কার সমান ভাইয়া, এইটা হচ্ছে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজের নেগেটিভের সমান। এখন এখানে সংরক্ষণশীল বল কোনটা, সংরক্ষণশীল বল হচ্ছে এখানে অভিকর্ষ বল। সেই অভিকর্ষ বল কাজ করছে কোন দিকে, অভিকর্ষ বল কাজ করছে হচ্ছে উলম্ব বরাবর নিচের দিকে। স্মরণ ঘুরছে কোন দিকে, স্মরণ কি উলম্ব বরাবর ঘুরছে না, এইবার আমাদের পেরেকের স্মরণ ঘুরছে আনুভূমিক বরাবর। তোমার দেয়ালটা এবার উলম্ব, তো তুমি যখন হিট করবা পেরেক যাবে কোন দিকে, পেরেক যাবে আনুভূমিক বরাবর। তার মানে স্মরণ যেটা ঘটছে সেইটা ঘটেছে আনুভূমিক বরাবর। তাহলে ভাইয়া
বল কাজ করতেছে উলম্ব বরাবর, সরণ ঘটছে আনুভূমিক বরাবর, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হবে? অবভিয়াসলি 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। যদি বল এবং সরণের মধ্যবর্তী কোণ হয় 90 ডিগ্রি, কৃত কাজ কত হবে? শূন্য ভাই। তাহলে এখানে সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ কত? শূন্য। তাহলে এই প্রক্রিয়ায় সিস্টেমের বিভব শক্তির পরিবর্তন কত? শূন্য। কারণ উলম্ব বরাবর তো কোনো সরণই ঘটে নাই, বিভব শক্তির কি পরিবর্তন আসবে? তাহলে বিভব শক্তির পরিবর্তন হচ্ছে শূন্য। বসিয়ে দেন মাইনাস এফ বাধা ইন্টু 0.05, এটা তো 0, মাইনাস হাফ এমভি স্কোয়ার। দুই পাশ থেকে মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে এই ফর্মুলা চলে আসবে এফ বাধা ইন্টু 0.05 ইজ ইকুয়ালস টু হাফ। এম এর মান হচ্ছে 5 কেজি। ওকে, বেগ হচ্ছে 10, তার উপর স্কোয়ার। সো এখান থেকে তুমি যদি এফ বাধার মানটা বের করো, এফ বাধা কত আসবে বলো? এফ বাধা আসবে, যদি এখানে একটু ক্যালকুলেট করি, দেখ 100 2 দিয়ে ভাগ কর, 50 5 দিয়ে গুণ কর, 250, নিচে হচ্ছে 0.05, 250 বাই 0.05। একটা কাজ করো, উপরে নিয়ে যাও 100, নিচে রাখো 5, তাইলে হয়ে যাবে 50, 50 ইন্টু 100 মানে হচ্ছে 5000। ওকে, 5000 নিউটন। এইটা হবে হচ্ছে এইবারের অ্যান্সার। ওকে, তাইলে ভাইয়া এইবারের এক লাইনের ফর্মুলা কি হবে? এইবারের এক লাইনের ফর্মুলা যদি তুমি লেখো, সেটা হবে হচ্ছে এফ বাধা ইন্টু এক্স ইজ ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার্ড। ঠিক আছে, তবে একটা কথা বলি, এই যে এক লাইনের যে ফর্মুলাগুলা, এগুলো এইচএসসিতে অ্যাপ্লাই করো না, সেফ প্লে। ঠিক আছে, মানে নাম্বার যে দিবে না এমন না, নাম্বার দিতে পারে, আবার নাম্বার চাইলে 1 2 কাটতেও পারে। সো এইচএসসিতে রিস্ক নেওয়ার দরকার নাই। অ্যাডমিশন আসলে তুমি অবশ্যই এভাবেই করবা, এত বেশি ডিটেলসে লেখার দরকার নাই, কারণ এগুলো তো তোমার কনসেপ্ট বোঝার জন্য। কনসেপ্ট বুঝে গেলে তো আসলে এত ডিটেলসে করা লাগবে না। ওকে, সো এগুলো অ্যাডমিশনে অ্যাপ্লাই করাটা বেটার। এই যে যেই ফর্মুলাগুলো আমি শর্টকাটে উপরে লিখে দিছি, এইচএসসিতে এগুলো কইরো না, এমসিকিউতে কইরো, বাট রিটেনে কইরো না। রিটেনে একটু ডিটেলসে লেখো, সেক্ষেত্রে নাম্বার কাটার কোনো সুযোগ থাকবে না। ওকে, স্টিল তোমার যদি মনে হয় যে না এটা মনে থাকতেছে না, সেক্ষেত্রে তোমার যদি এটা মনে থাকে পরীক্ষার হলে, তখন উপায় না পাইলে এটাতেই করে দিয়ে এসো। বাট যদি এটা বুঝে থাকো এবং পরীক্ষার হলে যদি প্রপারলি মাথা কাজ করে, অবশ্যই এভাবেই ম্যাথটা করো, ডিটেলসে করো, সৃজনশীলে। ওকে, আর অ্যাডমিশনে আসলে তুমি ওইভাবে করো, কোনো সমস্যা নাই। সো আমাদের এই পেরেকের 3টা কেসই আছে, দেখো তোমাদের ক্লিয়ার কিনা। ক্লিয়ার হইলে আমরা আমাদের পরের টপিকে চলে যাব। দেখো ক্লিয়ার কিনা গাইস? 50,000 নিউটন, এই 50,000 হবে, দাঁড়াও, 250 না, 50,000 কেমনে হয় বেটা? না 50,000 হবে না, 5,000 হবে। ঠিক আছে দাদা, আইসিটির টিপস চাই। নাই রে ভাই, এইসব টিপস টিপস কিছু নাই। পড়াচ্ছি ফিজিক্স, চাচ্ছিস টিপস আইসিটির। তোর মনে হচ্ছে আমি আইসিটি খুব ভালো পারি, পারলে পড়াইতাম না বেটা। আইসিটি কি বলবো বলো? আইসিটি হচ্ছে যেই চ্যাপ্টার কঠিন লাগে ওটা বাদ দিয়ে বাকিগুলো পড়ো। প্রথম দিকের চ্যাপ্টারগুলো তো সহজ, লজিক গেট, নাম্বার সিস্টেম, তারপর ওই যে এইচটিএমএল, এগুলো তো সহজ সহজ চ্যাপ্টার না, এগুলো পড়ো। প্রোগ্রামিং নিয়ে সবাই প্যারা খায়, প্রোগ্রামিং হচ্ছে লাস্টের দিকে পড়ো। ঠিক আছে, অল ক্লিয়ার ভাইয়া। ওকে ভাইয়া, দাওয়াত নেন, আমার আম্মুর হাতের রান্না অনেক মজা। আম্মু বলতেছে দাদা ভাইকে দাওয়াত নিতে বলো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, থ্যাঙ্কস টু আন্টি, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। আন্টি আপনার ছেলে কিন্তু পড়ালেখা করে না, হ্যাঁ আপনি আমাকে দাওয়াত দিচ্ছেন সমস্যা নাই, বাট আপনার ছেলে কিন্তু পড়ালেখা করে না আন্টি, ওকে একটু শাসন করেন। চলো হয়ে গেছে, এটা পারবো পরীক্ষায় আসলে। ওকে লেটস গো নেক্সট। আচ্ছা এইবার ভাইয়া এইটা আবার কি জিনিস? আচ্ছা তোমাদের একটা মনের মধ্যে একটা প্রশ্ন বান ছুড়ে দিই। এইটা কখনো চিন্তা করছো, ধরো এই এখানে একটা দড়ি আছে, একটা দড়ির মধ্যে তুমি কি করছো, একটা বস্তুকে বাঁধছো। ওকে, বেঁধে কি করতেছো, এই সিস্টেমটাকে তুমি ঘুরাচ্ছ। ওকে, কি করতেছো, ঘুরাচ্ছ। কিভাবে ঘুরাচ্ছ? এইভাবে ঘুরাচ্ছ, এইভাবে। ওকে ফাইন। তোমাকে যদি কেউ এখানে প্রশ্ন করে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ কত, বলো তো কত হবে? কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ সবসময় 0। তাহলে এখানে কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ আসবে 0। ওকে, কেন্দ্রমুখী বল দ্বারা কৃত কাজ 0 জুল। এখানে কেন্দ্রমুখী বল কোনটা হবে? কেন্দ্রমুখী বল হবে সুতার টান বল, কারণ তুমি এই বরাবর একটা টান বল দিবা এবং সেটাই কাজ করবে কেন্দ্রমুখী বল হিসাবে। তাইলে তুমি যে বলটা দিলা সেটা কাজ করলো কেন্দ্রমুখী বল হিসাবে এবং সেটার জন্য কৃতকাজ আসলো 0। কিন্তু বস্তু তো ঘুরতেছে, তাই না? বস্তু প্রথমে ছিল স্থির,
তুমি এমনি করে বল প্রয়োগে বস্তুকে এখন ঘোরাচ্ছ। আমরা জানি কেন্দ্রমুখী বল যদি থাকে পর্যাপ্ত পরিমাণ, তখন সিস্টেমের মধ্যে রোটেশন তৈরি হয়। তাহলে এই যে একটা সিস্টেম ঘুরতেছে, শক্তি ছাড়া কি সে এমনি ঘুরতে পারবে? একটা সিস্টেম থাইমা ছিল, তুমি তাকে কোনো শক্তি টক্তি কিছু দাও নাই, ও কি মনের আনন্দে একাই ঘুরে বেড়াবে নাকি? শক্তি ছাড়া তো ঘুরতে পারবে না। এবং শক্তি একটা সিস্টেম আমরা কিভাবে দিই? সিস্টেমের উপর কাজ করার মাধ্যমে। তুমি যখন একটা সিস্টেমের উপর কাজ করবা, তখন সেই সিস্টেমটা শক্তি পাবে। তারপরে সামহাউ আমরা তো এখানে কাজ করতেছি, কাজ না করলে তো সিস্টেম শক্তি পাওয়ার কোনো কথা ছিল না, তাই না? যদি কৃত কাজ আসলেই শূন্য আসতো, তাহলে অবশ্যই সিস্টেম কোনো শক্তিও পাইতো না এবং সিস্টেম এখানে ঘুরতেও পারতো না। সিস্টেম স্থির অবস্থা থেকে ঘোরা শুরু করছে মানেই সিস্টেমে আমরা সামহাউ শক্তি তো দিছি, এবং শক্তি দেওয়ার ওয়েই হচ্ছে সিস্টেমের উপর কাজ করা। তাইলে ভাইয়া আমার তো কৃত কাজ এখানে আসতেছে শূন্য, তাহলে আমি কাজটা করতেছি কেমনে? তোমার রৈখিক বল দ্বারা কৃত কাজ আসতেছে এখানে শূন্য, বাট এখানে একটা কৌণিক বলও আছে। যে কোনো সিস্টেমকে স্থির অবস্থা থেকে ঘোরানোর জন্য কি লাগে বলতো? সিস্টেমের মধ্যে টর্ক তৈরি করা লাগে। টর্ক কি? কৌণিক বল। এবং এই কৌণিক বল দ্বারাও কৃত কাজ হয়। ঠিক আছে, সেখানে দুই রকম কৃত কাজ আছে, খুব বেশি ডিটেলস যাওয়া আমাদের দরকার নেই। আমাদের জাস্ট হালকা মতো করে দুইটা ফর্মিউলা জানা থাকলেই হবে, কারণ এই জিনিস খুব বেশি আসে না। বাট আমি আসলে রিস্ক নিতে চাচ্ছিলাম না, যদি কখনো চলে আসে এবং তোমরা যদি না পারো তাইলে আসলে খুব খারাপ লাগবে। ওকে, এর জন্য একটু দেখাই দেওয়া। ইন কেস যদি কখনো আসে, সেক্ষেত্রে দুইটা ফর্মিউলা মাথায় রাখা লাগবে, এবং ফর্মিউলাটা মনে রাখা খুব সহজ। দেখো, আমরা ধ্রুব রৈখিক বল দ্বারা কৃত কাজ শিখছি না? কি ছিল ফর্মিউলা? ফর্মিউলা ছিল W ইজ ইকুয়ালস টু Fs। এখন কি কৌণিক বল দ্বারা কৃত কাজ, ধ্রুব কৌণিক বল দ্বারা কৃত কাজ। ধ্রুব কৌণিক বল দ্বারা কৃত কাজ হবে, তুমি রৈখিকে যেটাকে বল বলতা, কৌণিকে সেটাকে কি বলতা? টর্ক, তাই না? বা কৌণিক বল, তাহলে বলের জায়গায় আসবে টর্ক। ওকে ভাইয়া, রৈখিকে যেটাকে তুমি সরণ বলতা, কৌণিকে সেটাকে কি বলতা? কৌণিক সরণ। তার মানে সরণের জায়গায় আসবে কৌণিক সরণ ডেল থিটা। ওকে, সো এইটাই হচ্ছে ধ্রুব কৌণিক বল দ্বারা কৃত কাজ। মানে টর্কের মান যদি কনস্ট্যান্ট হয়, সেই কনস্ট্যান্ট টর্ক দ্বারা কৃত কাজ হবে হচ্ছে এরকম টাউ ডেল থিটা। তোমার প্রথমে টর্কের মান বের করা লাগবে, দেন দেখা লাগবে সিস্টেমের কৌণিক সরণ কতটুকু, দুইটা গুণ করে দিলে তুমি কৃত কাজ পাবা। ভাইয়া টর্কের মান কেমনে বের করব? নিউটনিয়ান মেকানিক্স। ভাইয়া কৌণিক সরণ কেমনে বের করব? কৌণিক সরণ মানে কি? একটা সিস্টেম ঘুরলো, ঘোরার জন্য সে কতটুকু অ্যাঙ্গেল কভার করলো, সেটাই তো কৌণিক সরণ, তাই না? সো এখানে হবে হচ্ছে কৌণিক সরণ বা কৌণিক সরণের পরিবর্তন। এবং কেয়ারফুল, এখানে কৌণিক সরণের যে পরিবর্তন, এটা কিন্তু অবশ্যই রেডিয়ানে বসাইতে হবে, এটা কিন্তু ডিগ্রিতে বসানো যাবে না। ঠিক আছে, এটা কিসে বসাইতে হবে? অবশ্যই অবশ্যই রেডিয়ানে। এসআই ইউনিট নিয়ে কাজ করতে হবে। যদি সাইন কজের ভিতরে বসানো লাগতো তাইলে সমস্যা ছিল না, বাট তুমি ডিরেক্ট অ্যাঙ্গেল দিয়ে গুণ করতেছো, রেডিয়ান ছাড়া এখানে কাজই করা যাবে না। সো এখানে অ্যাঙ্গেল বসাইতে হবে অবশ্যই রেডিয়ানে, টর্ক বসাইতে হবে নিউটন মিটারে। ওকে, সো এটা হচ্ছে ধ্রুব টর্ক দ্বারা, বাট এটা তুমি মনে হয় না খুব বেশি ফেস করবা, কারণ টর্কের মান কনস্ট্যান্ট খুব কম কেসেই থাকে, মানে প্র্যাকটিক্যাল যে কেসগুলা। সো এই জিনিস তুমি খুব বেশি ফেস করার কথা না। তুমি ফেস করলে করতে পারো হচ্ছে পরেরটা, সেটা হচ্ছে পরিবর্তনশীল কৌণিক বল দ্বারা কৃত কাজ। যদি এরকম হয়, তুমি যে টর্কটা তৈরি করতেছো সেটা গ্র্যাজুয়ালি চেঞ্জ হচ্ছে, এটা তোমরা পাবা। এটা তোমরা পাবা হচ্ছে স্থির তড়িতের মধ্যে। ঠিক আছে, স্থির তড়িৎ যখন তোমরা ডাইপোল পড়বা, ডাইপোলকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রেখে দিলে ওর মধ্যে সিম্পল হারমোনিক মোশন ক্রিয়েট হয়। ঠিক আছে, কারণ ওর মধ্যে টর্ক তৈরি হয়। সো সেখানে যে টর্কটা তৈরি হয় সেটা হচ্ছে ভ্যারিয়েবল টর্ক। ওকে, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে। ওকে, সো যদি এরকম হয় যে না, যে টর্কটা তৈরি হয়েছে সিস্টেমে বা তুমি যেটা তৈরি করছো সিস্টেমের মধ্যে সেটা ভ্যারিয়েবল, থিটা চেঞ্জ হওয়ার সাথে সাথে টর্ক চেঞ্জ হচ্ছে, মানে কৌণিক সরণ চেঞ্জ হওয়ার সাথে সাথে কি হচ্ছে? টর্ক চেঞ্জ হয়ে যাচ্ছে। তখন কৃত কাজ কেমনে বের করবা? দেখো, এরকম জিনিস কিন্তু তুমি পড়ে আসছো, আমরা পড়ছি না পরিবর্তনশীল রৈখিক বল দ্বারা কৃত কাজ। সেখানে ফর্মুলা কি ছিল? সেখানে ফর্মুলা ছিল W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন এফ ডিএক্স। লিমিট কি হইতো? x1 থেকে x2, মানে ইনিশিয়াল সরণ থেকে ফাইনাল সরণ। এটা ছিল পরিবর্তনশীল রৈখিক বল দ্বারা কৃত কাজ। এবার বলটা কি? কৌণিক বল। তাহলে পরিবর্তন কোথায় আসবে বলো? বলো বলো, ইন্টিগ্রেশন সাইন চেঞ্জ হয়ে যাবে? ইন্টিগ্রেশন সাইন চেঞ্জ হয়ে কি কৌণিক ইন্টিগ্রেশন সাইন আসবে? এরকম কোনো কিছু নাই। যাই হোক, এবার আসো এফটা কি ছিল? রৈখিক বল। কিন্তু তুমি কি বের করতেছো? কৌণিক বল দ্বারা কৃত কাজ। তাহলে এখানে আসবে হচ্ছে কৌণিক বল টাউ বা টর্ক। ওকে, এটা কি? ক্ষুদ্র রৈখিক সরণ। বাট এবার কি রৈখিক সরণ নিয়ে কোনো কাজ আছে? রৈখিক সরণ নিয়ে কোনো কাজ নাই, এখানে আসবে ক্ষুদ্র কৌণিক সরণ।
ভাই লিমিটে কি x1 x2 বসবে? ইন্টিগ্রেশন কি x এর সাপেক্ষে? না, ইন্টিগ্রেশন থিটার সাপেক্ষে। তার মানে লিমিটে বসবে কৌণিক সরণ। এটা হচ্ছে শুরুর কৌণিক সরণ রেফারেন্সের সাপেক্ষে, আর এটা হচ্ছে ফাইনাল কৌণিক সরণ রেফারেন্সের সাপেক্ষে। ওকে, সো যদি কখনো দেখো যে টর্ক দেওয়া আছে এবং বলে দিছে টর্কটা পরিবর্তনশীল, সেই ক্ষেত্রে কৃতকাজ বের করতে হবে এইভাবে। তার মানে আমরা যে কৌণিক গতি তৈরি করি সেখানে রৈখিক বল দ্বারা কৃত কাজ শূন্য হয়, যেটা আমাদের কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতেছে, ঠিক আছে, বাট কৌণিক বল দ্বারা এখানে কাজ হয় এবং কৌণিক বল দ্বারা কাজ করার মাধ্যমে আমরা সিস্টেমকে এনার্জি দেই, সেখান থেকে সিস্টেম গতিশক্তি পায় এবং গতিশক্তি পেয়ে সিস্টেম ঘোরা শুরু করে। বুঝছো? সো ব্যাপার খুব সহজ, মন থাকবে দুইটা ফর্মুলা, একটা হচ্ছে ধ্রুব কৌণিক বল দ্বারা কৃত কাজ, একদম ইজি ফর্মুলা, টাউ ডেল থিটা। আর একটা হচ্ছে পরিবর্তনশীল কৌণিক বল দ্বারা কৃত কাজ, এইটাও খুব ইজি ফর্মুলা, জাস্ট ইন্টিগ্রেশন করা লাগবে, কারণ আমরা জানি পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ বের করার জন্য ইন্টিগ্রেশন মাস্ট। ওকে, চলো একটা ম্যাথ করে ফেলি। ওকে, একদম সহজ। হ্যাঁ, আবারও বলতেছি এই জিনিস তুমি আসলে খুব বেশি ফেস করবা না, এটা মানে খুব বেশি কমন কোনো কিছু না। মাঝে মধ্যে দুই একটা এমসিকিউতে চলে আসতে পারে, বাট সৃজনশীলের মধ্যে আসার সম্ভাবনা খুবই কম, বাট স্টিল জেনে রাখো কবে কোথায় কাজে লেগে যায় কিচ্ছু বলা যায় না। ওকে, সো আমাদের কাছে একটা সিস্টেম আছে এবং সেই সিস্টেমের মধ্যে আমরা একটা টর্ক তৈরি করছি। সেই টর্ক দেওয়া আছে হচ্ছে 3 থিটা স্কোয়ার প্লাস 2 থিটা। সো তুমি আসলে দেখেই বোঝা উচিত যে এখানে যে টর্কটা দেওয়া আছে সেটা পরিবর্তনশীল টর্ক, থিটার মান চেঞ্জ হইলেই টর্কের মান চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে তোমার বলতে হচ্ছে যে যদি সিস্টেমের আদি কৌণিক সরণ হয় 30 ডিগ্রি এবং শেষ কৌণিক সরণ হয় 60 ডিগ্রি, তাহলে এখানে কৃত কাজ কত? কি দ্বারা কৃত কাজ? এই টর্ক দ্বারা কৃত কাজ। টর্কটা কেমন টর্ক? পরিবর্তনশীল টর্ক। তাহলে কৃত কাজ কি হবে? কৃত কাজ হবে W ইজ ইকুয়ালস টু ইন্টিগ্রেশন টাউ ডি থিটা, লিমিট থিটা 1 থেকে থিটা 2। ওকে, টাউ কত এখানে? টাউ হচ্ছে 3 থিটা স্কোয়ার্ড প্লাস 2 থিটা। লিমিট কি হবে? লিমিট হবে হচ্ছে থিটা 1 থেকে থিটা 2, আর এখানে থাকবে ডি থিটা। ওকে ভাইয়া, যদি এখানে ইন্টিগ্রেশন করা হয় ইন্টিগ্রেশনের রেজাল্ট কি আসবে বলো? ইন্টিগ্রেশনে তোমরা সবাই বস, কি আসবে এখানে বলো? এখানে আসবে থিটা কিউব, এখানে আসবে থিটা স্কোয়ার, কারণ পাওয়ার 1 বাইরে যাবে, 3 হবে, নিচে সেই পাওয়ার দিয়ে ভাগ, নিচের 3 উপরের 3 কাটাকাটি চলে যাবে। এখানে পাওয়ার 1 বাইরে যাবে, 2 হবে, নিচে ওই পাওয়ার দিয়ে ভাগ, উপরের 2 নিচের 2 কাটাকাটি চলে যাবে। তাহলে থিটা কিউব প্লাস থিটা স্কোয়ার, লিমিট থিটা 1 থেকে থিটা 2। লোয়ার লিমিট কত? আদি কৌণিক সরণ হচ্ছে লোয়ার লিমিট 30 ডিগ্রি এবং ফাইনাল কৌণিক সরণ হচ্ছে আপার লিমিট 60 ডিগ্রি। ওকে, তাহলে প্রথমে বসাবো আপার লিমিট, পরে বসাবো লোয়ার লিমিট, বাট এইভাবে বসাইলে হবে না। এখানে তুমি কিন্তু অ্যাঙ্গেল রাখছো ডিগ্রিতে এবং কোনোভাবেই যখন তুমি কৌণিক সরণকে বা অ্যাঙ্গেলকে ডিরেক্ট অ্যাপ্লাই করতেছো সাইন কজের ভিতরে না, কখনোই ডিগ্রিতে মান বসাবা না, মান বসাবা কিসে? রেডিয়ানে। তার মানে এই ভ্যালুগুলাকে এভাবে বসানো যাবে না, বসাইতে হবে কিসে? রেডিয়ানে। তাহলে আমরা একটা কাজ করি, ভ্যালুগুলাকে রেখি রেডিয়ানে। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6 রেডিয়ান, আর 60 ডিগ্রি মানে হচ্ছে π/3 রেডিয়ান। ওকে, সো রেডিয়ানে লিখে দিলাম। এখন প্রথমে বসাও আপার লিমিট π/3 হোল কিউব প্লাস π/3 হোল স্কোয়ার, মাইনাস দিয়ে লোয়ার লিমিট π/6 হোল কিউব মাইনাস π/3 হোল স্কোয়ার। সরি, π/6 হোল স্কোয়ার, π/3 হবে কেন? লোয়ার লিমিট তো π/6, ঠিক আছে? সো এখন জাস্ট ক্যালকুলেট করা, মেক শিওর যে পায়ের মান তুমি 180 বসাচ্ছ না। 180 পায়ের মান ডিগ্রিতে, ভাই রেডিয়ানে পায়ের মান কত? রেডিয়ানে পায়ের মান হচ্ছে 3.14। সো এখানে পায়ের ভ্যালু কিন্তু 3.14 বসাতে হবে এবং বসায় তুমি ক্যালকুলেট করলে কি পেয়ে যাবা? এই কৌণিক বল বা টর্ক দ্বারা কৃত কাজ, ঠিক আছে? সো খুবই সহজ ম্যাথ, আমার মনে হয় না কারো খুব বেশি কনফিউশন থাকা উচিত, বরঞ্চ এমনিতেই বোঝা যাওয়া উচিত। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমরা আবার পরের টপিকে যাব, ঠিক আছে? টপিক এই পর্যন্তই, কৌণিক বল দ্বারা কৃত কাজ। দুইটাই ফর্মুলা আছে, তার মধ্যে প্রথম ফর্মুলার ম্যাথ আমি নিজেও খুব বেশি দেখি নাই, কখনোই দেখি নাই বলতে গেলে। এই ফর্মুলাটাও দুই একটা ম্যাথ চোখের সামনে আসছিল। সো আসলে এরকমই তোমাকে টর্ক দিয়ে দিবে, যেটা আসলে কৌণিক সরণের উপর ডিপেন্ডেন্ট বা থিটার উপর ডিপেন্ডেন্ট, দ্যাট মিনস এটা একটা পরিবর্তনশীল টর্ক, সেখান থেকে তোমার কৃত কাজ ফাইন্ড আউট করা লাগবে। ওকে, দেখো বুঝেছো কি না? ও মাই গড দাদা, লিমিটেও থিটার মান রেডিয়ানে মেজার করা লাগবে না? অবশ্যই, এই যে অবশ্যই। ভাইয়া আপনাকে নানা বলে ডাকলে কি আপনি রাগ করবেন?
তুমি যদি একটা নানি খুঁজে দেওয়ার পরে নানা বলে ডাকো তাহলে আসলে রাগ করার সম্ভাবনা একটু কম, বাট না খুঁজে দিয়ে যদি নানা বলে ডাকো তাহলে খবর আছে। আয় চল, বুঝা গেছস? নেক্সট। সহজ না? পারবো শিওর। আসো নতুন টপিক। নতুন টপিক হচ্ছে ভাইয়া কৌণিক গতিশক্তি। হ্যাঁ ভাইয়া, কৌণিক গতিশক্তিটা আবার কি জিনিস? গতিশক্তি পড়ে আসলাম সারা জীবন ধরে, এইটা তো দেখি নাই ভাইয়া। দেখছো তুমি, ঠিক আছে, তোমার মনে নাই। দেখো আমরা কৌণিক গতি নিয়ে অ্যানালাইসিস করছি না, চ্যাপ্টার 4 নিউটনের মেকানিক্সের মধ্যে পড়া হয়েছে কৌণিক গতি নিয়ে অনেক, তারপর গতিবিদ্যার মধ্যেও পড়া হয়েছে। একটা বস্তু যখন এরকম বৃত্তাকার পথে ঘোরে, ঠিক আছে, আমরা কি বলি? সে কৌণিক গতিতে গতিশীল বা বৃত্তাকার গতিতে গতিশীল। সো ধরো আমাদের একটা বস্তু এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তার কি একটা কৌণিক গতি থাকবে না? অবশ্যই থাকবে। কৌণিক গতি আসবে কই থেকে? যে কোনো রকম গতি তৈরির জন্য শক্তি দরকার। সো কৌণিক গতি আসবে হচ্ছে কৌণিক গতিশক্তি থেকে। সেই কৌণিক গতিশক্তি আমরা কেমনে বের করব? খুবই সহজ। রৈখিক গতিশক্তি তুমি কেমনে বের করতে বলো? রৈখিক গতিশক্তি বের করার ফর্মুলা ছিল ইকে ইজ ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার। এটা কি ছিল? এইটা ছিল হচ্ছে রৈখিক গতিশক্তি। কি ছিল রে এটা? এত বছর ধরে পড়ে আসছস, রৈখিক গতি শক্তি। এখন তুমি চাচ্ছ একটু কৌণিক গতি শক্তি বের করতে, কেমনে করবা? দেখো প্রসিডিউর খুব ইজি ভাইয়া। ইকে অ্যাঙ্গুলার, ওকে ওকে। ফর্মুলায় প্রথমে কি আছে? হাফ। ভাইয়া রৈখিকে যেটা হাফ, কৌণিকে সেটা কি? হাফ। রৈখিকের হাফ কি কৌণিকে এসে 1/4 হয়ে যাবে নাকি বেটা? হাফই তো থাকবে, ঠিক আছে। এখন এরপর কি আছে? এম, তাই না? ভর। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা কি? ভাইয়া কৌণিকে সেটা কৌণিক ত্বরণ না। রৈখিকে যেটা ভর, কৌণিকে সেটা হচ্ছে কৌণিক ভর বা জড়তার ভ্রামক। তাহলে এম এর জায়গায় কি আসবে? আই। এবং ফাইনালি এটা কি? রৈখিক বেগ। কৌণিকে কি হবে? কৌণিক বেগ। তার মানে কৌণিক গতিশক্তির ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার। একদম সহজ। এখানে আই কি? আই হচ্ছে তুমি যেই সিস্টেমের বা যেই বস্তুর কৌণিক গতিশক্তি মাপতেছো তার জড়তার ভ্রামক। ওকে, আইটা কি? যার কৌণিক গতিশক্তি মাপতেছো তার জড়তার ভ্রামক। লেখো, যার কৌণিক গতিশক্তি বা কৌণিক ইকে মাপতেছো তার জড়তার ভ্রামক, ওকে, বা তার মোমেন্ট অফ ইনারশিয়া, ঠিক আছে। আর ওমেগা হচ্ছে তার কৌণিক বেগ। ওকে, যেমন ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি, এখানে আমাদের কাছে একটা সিস্টেম আছে, সেই সিস্টেমে একটা বস্তু আছে, এই বস্তুটাকে আমরা কি করতেছি? বস্তুটাকে ধরেও আমরা ঘোরাচ্ছি হচ্ছে কত কৌণিক বেগে? 2 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। কত কৌণিক বেগে? 2 রেডিয়ান পার সেকেন্ড। আরে হাতের লেখার, যাই হোক, 2 রেডিয়ান পার সেকেন্ড কৌণিক বেগে ঘোরাচ্ছি। তোমাকে বলছে যে বস্তু যেটা আছে তার ভর হচ্ছে 2 কেজি, ওকে। এবং এই যে ঘূর্ণন কেন্দ্র যেখান থেকে ঘোরানো হচ্ছে সেখান থেকে বস্তুর একটা ডিস্টেন্স দেওয়া আছে। সেই ডিস্টেন্স কত ভাইয়া? তোমাকে বলে দিছে এই ডিস্টেন্স হচ্ছে 2 মিটার। প্রশ্ন করছে ভাইয়া কৌণিক গতিশক্তি কত? এই যে সিস্টেমটা বা বস্তুটা তার কৌণিক গতিশক্তি কত? বলো ফর্মুলা কোনটা অ্যাপ্লাই করবা? ভাইয়া হাফ এমভি স্কোয়ার্ড। নো, ওটা তো রৈখিক গতিশক্তির জন্য। যদি কৌণিক গতিশক্তি বের করতে বলে তাহলে হাফ আই ওমেগা স্কোয়ার। এখানে আইটা কি? এই বস্তুর জড়তার ভ্রামক। এই বস্তুটা কি একটা বিচ্ছিন্ন ভর না, এটা তো কোনো কন্টিনিউয়াস ভর না। এটা হচ্ছে ঘূর্ণনক্ষ যার সাপেক্ষে বস্তুটা ঘুরতেছে। সো এই ঘূর্ণনক্ষের সাপেক্ষে এই বস্তুটা কি? একটা বিচ্ছিন্ন ভর। ভাই একটা বিচ্ছিন্ন ভরের জড়তার ভ্রামক কত হয়? এম আর স্কোয়ার, ওকে। সো এখানে আই এর ভ্যালু কত হবে? এম আর স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার। সো তুমি এখন জাস্ট মান বসাই দিবা, আর কিছু না। তোমার জাস্ট জড়তার ভ্রামকের ফর্মুলা জানা থাকা লাগবে, তাইলে কৌণিক গতিশক্তি বের করা কোনো ব্যাপার না। সেখানে বস্তুর ভর হচ্ছে 2 কেজি, ওকে। আর কত? ঘূর্ণন কেন্দ্র থেকে ওই বস্তুর দূরত্ব 2, তার উপর স্কোয়ার। ওমেগা হচ্ছে কত? 2, তার উপর স্কোয়ার। সো এখান থেকে আমাদের যেটা হবে, কৌণিক গতিশক্তির মান বের হয়ে যাবে। বুঝতে পেরেছো? সো এই হচ্ছে নিয়ম, এটাই কৌণিক গতিশক্তির ফর্মুলা। একটাই ফর্মুলা আছে, ওকে। সো এটা আমাদের কৌণিক গতিশক্তির ফর্মুলা। আর যদি কৌণিক গতিশক্তি বের করতে বলে কোনো সিস্টেমের, আমাদের জানা থাকা লাগবে হচ্ছে তার কৌণিক বেগ আর হচ্ছে তার জড়তার ভ্রামক। এই দুটো জানা থাকলেই আমরা তার কৌণিক গতিশক্তি বের করে ফেলতে পারবো।
সহজ না? সহজ, তাহলে আসো তোমাদের ছোট্ট একটা ম্যাথ দিয়ে হচ্ছে আমি একটা ব্রেক দিব 3 থেকে 4 মিনিটের। তোমরা 3 মিনিট সময় পাবা, 3 মিনিটই পাবা। এই 3 মিনিটের মধ্যে ম্যাথটা সলভ করা লাগবে এবং ব্রেকের পর এসে হচ্ছে আমরা আগের দিনের ম্যাথ করা শুরু করব। কারণ আজকের ক্লাসে আমি 2টা টপিক পড়াতে চাচ্ছিলাম, একটা হচ্ছে 2টা না সরি 3টা, ওই পেরেকের অংশটা, দেন হচ্ছে একটু আগে যেটা পড়াইলাম টর্ক দ্বারা কৃত কাজ, আর হচ্ছে কৌণিক গতিশক্তি। সো এই রিলেটেড একটাই ম্যাথ আছে, খুবই কমন ম্যাথ, অনেক পাবা বইয়ের মধ্যে বা এইচএসসি পরীক্ষায় আসছেও মনে হয় এই ম্যাথ। হ্যাঁ হ্যাঁ, এই ম্যাথ মোস্ট প্রবাবলি এইচএসসি পরীক্ষায় আসছেও। ওকে, সো এটা হচ্ছে তোমাদের সলভ করা লাগবে 3 মিনিটের মধ্যে। তারপর হচ্ছে আমরা একটু ক্রেজি ম্যাথে যাবো, বাট ক্রেজি ম্যাথে যাওয়ার আগে ছোট্ট একটা ব্রেক। লেটস গো, দিস ইজ দ্য ম্যাথ। ওকে, ম্যাথটা একটু বলে দিই। এখানে একটা নিরেট গোলক আছে, ঠিক আছে? নিরেট গোলকটা আছে হচ্ছে ভূমি থেকে 20 মিটার উপরে। কোথায় আছে? ভূমি থেকে 20 মিটার উপরে। তুমি কি করছো? ওকে ছাইরা দিছো। ছাইরা দিলে কি হবে বলো? তুমি যদি এখান থেকে একটা বক্সকে ছাইরা দিতা, বক্সটা স্লাইড করতে করতে নিচে পড়তো। বাট একটা গোলক ও কি পিছলাইতে পিছলাইতে নিচে পড়বে? একটা বক্স যদি আমরা এখান থেকে ছেড়ে দিতাম, ও কি পিছলাইতে পিছলাইতে নিচে পড়তো না? বাট একটা গোলককে যখন ছেড়ে দিবা, ও তো পিছলাইতে পিছলাইতে নিচে পড়বে না, ও নিচে পড়বে ঘুরতে ঘুরতে। ঠিক আছে? তার মানে ও নিচের দিকে নামতেছে, আবার ও ঘুরতেছে। তোমাকে প্রশ্ন করছে গোলকটা নিচে দেখানো পথে বা চিত্রে দেখানো পথে গড়িয়ে নিচে পড়ছে, গোলকটার শেষ বেগ কত? তার মানে গোলকটা যখন আনত তলের একদম লাস্ট পয়েন্টে এসে পৌঁছাবে, এই পয়েন্টে ওর ভেলোসিটি কত? তার মানে বোঝাই যাচ্ছে বিভব শক্তি গতি শক্তিতে রূপান্তরিত হবে, বাট কিভাবে হবে সেটা তোমার বের করা লাগবে, এবং ফাইনালি গোলকের গতি শক্তি বা বেগ কত হবে সেটাও তোমার বের করা লাগবে। সো তুমি সময় পাবা হচ্ছে কতটুকু? তুমি সময় পাবা 3 মিনিট। 3 মিনিটের মধ্যে যদি না পারো তাহলে আসলে খবর আছে, তাহলে এতক্ষণ ধরে কি বুঝলি বেটা? পারা লাগবে, লেটস গো। না পারলে তো আমি আছি। সময় শুরু এখন, 3 মিনিটের মধ্যে সলভ করো, আই উইল বি হেয়ার। ওকে, লেটস গো।
একজনের অ্যান্সার আসছে 14, একজনের আসছে 16.73। ঠিক আছে, এক একজনের এক এক রকম উত্তর কেন আসলো, কেন সবার সেম উত্তর আসলো না? গড, দেখো কোথায় ভুল হয়েছে বলো, কেমনে ম্যাথ করছো, ম্যাথ করার প্রসিডিউর কি, কিভাবে করছো এই ম্যাথ? একজনের আসছে হচ্ছে 14, তাই না, রাই হাতের, ওকে। আর রনির আসছে হচ্ছে 16.73। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে একটু ম্যাথটা সলভ করার ট্রাই করি, দেখি আমাদের কত আসে। লেটস গো। প্রথমত এখানে আমরা ম্যাথ করব কেমনে, দেখো তুমি এখানে শক্তি সংরক্ষণশীলতার নীতি অবশ্যই অ্যাপ্লাই করতে পারো, খুবই ইজি, কারণ এখানে কোনো ঘর্ষণ নাই, কোনো কিছুই নাই ভাই, কোনো এক্সটার্নাল ফোর্স নাই, লিটারেলি নাথিং। সো আমরা এখানে অবশ্যই শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করতে পারি, কারণ শক্তি এখানে সংরক্ষণশীল হবে। তাহলে শক্তি সংরক্ষণশীলতার নীতি আমাদের কি বলে, আমাদেরকে বলে সিস্টেমের শুরুর টোটাল যান্ত্রিক শক্তি হবে সিস্টেমের ফাইনাল টোটাল যান্ত্রিক শক্তির সমান। ওকে, এখন শুরুতে কি কি শক্তি আছে, শুরুতে বিভব শক্তি আছে, তাই না? আমাদের সিস্টেম ছিল ভূমি থেকে 20 মিটার উপরে, তাহলে বিভব শক্তি কত হবে, বিভব শক্তি হবে mgh। শুরুতে কোনো গতিশক্তি আছে না, তুমি তো মাত্র ছাইরা দিছো, ছাড়ার পর গতিশক্তি আসবে, শুরুতে তো কোনো গতিশক্তি নাই, তার মানে ইনিশিয়াল গতিশক্তি 0। ফাইনালি আমাদের এই গোলকটা বা বলটা কোথায় আসছে, ভূমিতে আসছে, ভূমিতে আসার পর বিভব শক্তি কত হবে, 0। আমরা ধরে নেই ভূমিতে বিভব শক্তি 0, তার মানে ইউএফ বা ফাইনাল বিভব শক্তি 0। ফাইনাল গতি শক্তি কত হবে, আমি ধরলাম এই গোলকের ফাইনাল ভেলোসিটি হচ্ছে ভি, তাহলে ওর ফাইনাল গতি শক্তি কত হবে, ফাইনাল গতি শক্তি হবে হাফ এমভি স্কোয়ার। তাহলে ভাই এখান থেকে ভি এর মান বের করি, ম্যাথ সলভড হইতো যদি গোলকটা পিছলিয়ে নিচে নামতো, বাট গোলকটা তো ঘুরতেছে, যখন গোলকটা ঘুরবে ওর মধ্যে একটা কৌণিক গতি শক্তি আসবে না, এখানে গোলকে গতি শক্তি আসবে দুই রকম, একটা হচ্ছে ওর রৈখিক গতি শক্তি, কারণ ও সামনে আগাইতেছে, সামনে আগানোর জন্য অবশ্যই ওর মধ্যে একটা রৈখিক গতি শক্তি আসবে, আদারওয়াইজ তো সে সামনে আগাইতেই পারতো না। আবারও ঘুরতেছে, তাহলে ঘোরার জন্য ওর মধ্যে একটা কৌণিক গতি শক্তিও আসবে, এবং সেই কৌণিক গতি শক্তি কত হবে, হাফ আই ওমেগা স্কোয়ার। তার মানে ফাইনাল অবস্থায় ওর মধ্যে গতিশক্তি থাকবে দুইটা, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কৌণিক গতিশক্তি। তাহলে ভাই এই কৌণিক গতিশক্তি আমি কখন অ্যাড করব, যখন দেখবা তোমার সিস্টেমের মধ্যে রোটেশন আছে, তোমার সিস্টেম ঘুরতেছে, তোমার তো এখানে বলেই দিছে যে চিত্র দেখানো পথে গড়িয়ে নিচে পড়তেছে, গড়িয়ে মানে কি, ঘুরে ঘুরে নিচে পড়তেছে। সো যখন এরকম বলে দিবে তখন তোমার বোঝা লাগবে যে না, এখানে শুধুমাত্র রৈখিক গতিশক্তি হবে না, এখানে একটা কৌণিক গতিশক্তিও আসবে। ঠিক আছে, সো ফাইনালি আমাদের সিস্টেমের মধ্যে দুই রকম গতিশক্তি থাকবে, একটা হচ্ছে রৈখিক গতিশক্তি আর একটা হচ্ছে কৌণিক গতিশক্তি। সো এখন জাস্ট ক্যালকুলেট করা, এখানে mgh ডান পাশে হাফ mv স্কোয়ার। এবার বলো আই এর মান কত হবে, একটা নিরেট গোলক, এটা একটা নিরেট গোলক নিয়ে যে বলে দিছে, একটা নিরেট গোলক, একটা নিরেট গোলক তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে। ভাইয়া কেমনে বুঝলেন ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তুমি একটা বল কেমনে করে গড়াই দাও, বলটা কেমনে ঘুরবে, তার সেন্টার দিয়ে যাওয়া অক্ষের সাপেক্ষে কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। তার মানে এই যে গোলকটা সে ঘুরতেছে আসলে তার ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে, এইটার চারপাশে সে রোটেট করতেছে, তার মানে ঘূর্ণন অক্ষ হচ্ছে ভরকেন্দ্রগামী অক্ষ, এবং ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে একটা নিরেট গোলকের জড়তার ভ্রামক কত হয়, 2/5 mr স্কোয়ার। জানি না, জানি তো, চলো 2/5 mr স্কোয়ার। এবার ভাইয়া কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কিন্তু আমার তো লাগবে রৈখিক বেগ, তাহলে একটা কাজ করি, কৌণিক বেগকে রৈখিক বেগে রূপান্তর করে দিই। কেমনে করব, রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কি ছিল, সম্পর্ক ছিল v ইজ ইকুয়ালস টু ওমেগা আর, মনে আছে তো নাকি? এখানে আরটা কি, আর হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে বা ঘূর্ণন কেন্দ্র থেকে যেই পয়েন্টের রৈখিক বেগ বের করবা সেই পয়েন্টের দূরত্ব। সো আমরা চাচ্ছি ওর সারফেসের কোনো একটা পয়েন্টের রৈখিক বেগ বের করতে। সো ঘূর্ণন কেন্দ্র থেকে মানে ওর সেন্টার থেকে সারফেস পর্যন্ত ডিস্টেন্স কত, ওর ব্যাসার্ধের সমান, তার মানে আর হচ্ছে গোলকটার ব্যাসার্ধ, তাহলে ওমেগা হবে v ডিভাইডেড বাই আর। তাহলে একটা কাজ করো, ওমেগার মান বসায় দাও v বাই আর তার উপর স্কোয়ার। ওকে, এইবার ক্যালকুলেট করো, ম্যাথ সলভড, mgh ইজ ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, এখানে আর স্কোয়ার কাটাকাটি যাবে, 2 কাটাকাটি যাবে, থাকবে হচ্ছে 1/5 mv স্কোয়ার। তাহলে mgh ইজ ইকুয়ালস টু 7/10 mv স্কোয়ার, mm বাদ, তাহলে v এর মান হবে 10 gh/7 তার রুট।
ওকে, এখন খালি মান বসাই দিবা। √10 ইন্টু জি এর মান হচ্ছে 9.8, এইচ এর মান হচ্ছে 20 মিটার এবং নিচে আছে 7। সো ক্যালকুলেট করলে এখান থেকে বেগের মান বের হয়ে যাবে। যদি রাফলি ক্যালকুলেট করি, মাই গড, রাফলি ক্যালকুলেট করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এখানে আসবে কত? এখানে আসবে হচ্ছে 19.6, 196, 1960, তাই না? 1960 ডিভাইডেড বাই হবে হচ্ছে 7। তো এখানে আসবে 2, ওকে, থাকতেছে হচ্ছে 5, 56, 7 8 56, 280, √280। ওকে, এখন √280 মানে কত? আমরা যদি 14 স্কোয়ার করি তাহলে হবে হচ্ছে 296 নাকি? 14 স্কোয়ার মানে মোস্ট প্রবাবলি 296 না, 14 স্কোয়ার মানে হচ্ছে 196, সরি, 15 স্কোয়ার মানে হচ্ছে 225, 16 স্কোয়ার মানে কত? 16 স্কোয়ার মানে হচ্ছে 256, 256, সো 16 দশমিক সামথিং হবে মোস্ট প্রবাবলি, 16 দশমিক সামথিং, কারণ 256 তো। তাহলে হচ্ছে 16 প্লাস, চাইলে একটু ক্যালকুলেট করে দেখাবো নাকি, 256 থাকবে হচ্ছে 24, তাহলে হচ্ছে 24, নিচে হচ্ছে 32। ওকে, তাইলে 16 দশমিক, এখানে কত হয়? 240 না? 5 দিয়ে গুণ করলে না, 7 7 7 7 7, 8 দিয়ে হবে না, কারণ হচ্ছে 24 হয়ে যাবে, 7, হ্যাঁ 7 দিয়ে হবে। 7 দিয়ে যদি করি তাহলে হচ্ছে 3 7 21, 2 14, 224, 224 না তো 22.4, তাহলে থাকবে হচ্ছে 1.6, তার মানে হচ্ছে 16, 16 দিয়ে তো যাবে না, 16.7ই হবে আর কি, ঠিক আছে? কত? 16.7, ক্যালকুলেট করো তো কত আসে। 16.73, ইয়েস। ওকে, কত? 16.7, ওকে, কত? 16.73 মিটার পার সেকেন্ড, এইটা হবে হচ্ছে অ্যান্সার। ওকে, সো কেয়ারফুল, এখানে কিন্তু অবশ্যই কৌণিক গতিশক্তি অ্যাড হবে, এবং এইটা এইচএসসিতে আসা ম্যাথ এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ভুল যেন না হয়। ওকে, পারবো? হ্যাঁ দাদা, চ্যাপ্টার নেওয়ার দরকার নাই। কি চাপ নেওয়ার দরকার নাই? আমি ভাবছি চ্যাপ্টার নেওয়ার দরকার, তোমরা চ্যাপ্টারকে চ্যাপ্টার লেখো না, তোমরা লেখো CHAP, চ্যাপ। যাই হোক, হ্যাঁ 16.63 হবে, ঠিক আছে, ভেরি গুড, পারছি সবাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি সহজ অংশ শেষ। লেটস ডাইভ ইনটু ক্রেজি ম্যাথস। আসো, আগের দিনেই ম্যাথটা তোমাদেরকে আমি দিয়েছিলাম, তোমাদের মনে আছে এরকম একটা ম্যাথ তোমাদের লাস্ট দিন হোমওয়ার্কে দেওয়া হয়েছিল, সো সেটা আমরা এখন সলভ করব। কোয়েশ্চেনটা কি ছিল? কোয়েশ্চেনটা হচ্ছে 30 মিটার উপরে 5 কেজি ভরের একটা বস্তু আছে, ঠিক আছে, এবং এরপর যেটা হইছে, এখানে শুরু হইছে একটা অর্ধবৃত্তাকার রাস্তা। ওকে, এখান থেকে শুরু হইছে, মানে যে এইটা হচ্ছে একটা অর্ধবৃত্তাকার রাস্তা, কোনটা? এইটা, এইটা এতটুকু হচ্ছে একটা অর্ধবৃত্ত, এতটুকু। ওকে, তার উপরে যা খুশি থাকুক, বাট এইটুকু হচ্ছে একটা অর্ধবৃত্ত, এবং তোমাকে বলে দিছে এই অর্ধবৃত্তাকার রাস্তার ব্যাসার্ধ হচ্ছে 5 মিটার। প্রশ্ন করছে এ পয়েন্টে বস্তুর ত্বরণ কত? বেগ না, এতক্ষণ ধরে বা এতগুলা প্রশ্ন তুমি যা যা আগে ফেস করছো, সব জায়গায় তোমার কাছে বেগ চাইছে, তাই না? ম্যাক্সিমাম যে বেগ কত, এই পয়েন্টে বেগ কত, অমুক পয়েন্টে বেগ কত, এগুলাই জিজ্ঞাসা করছে। কোথাও কি ত্বরণ জিজ্ঞাসা করছে? করে নাই। এইবার তোমাকে প্রশ্ন করা হয়েছে এই এ পয়েন্টে যখন বস্তু গিয়ে পৌঁছাবে তখন তার ত্বরণ কত হবে। এখন এই ত্বরণ বের করার জন্য আমাদের প্রথমে না বেগই বের করা লাগবে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা এ পয়েন্টে প্রথমে বস্তুর বেগটা বের করি। কেমনে? তুমি চিন্তা করো, এইরকম একটা হাইট থেকে যখন তুমি 5 কেজি ভরের একটা বস্তুকে ছেড়ে দিবা, সে খুব ইজিলি এ পয়েন্টে গিয়ে পৌঁছাবে। ওকে, এভাবে সে নামবে, নেমে এভাবে ঘুরে সে পয়েন্টে যাবে। তো আমি ধরলাম আমার এই বস্তু সামহাও এ পয়েন্টে গেছে। ওকে, এখন সে কোথায় আছে? এখন সে আছে হচ্ছে একদম এই এ পয়েন্টে, এটা হচ্ছে এ পয়েন্ট। ওকে, এবং এইটা ধরো আমার বি পয়েন্ট। তাহলে বি পয়েন্টটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এ পয়েন্টটা কি বলতো? এ পয়েন্টটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। আমরা কথা বলো, এই ম্যাথে কোথাও কোনো এক্সটার্নাল ফোর্স আছে? আমরা কোনো বাহ্যিক বল দিছি এই বস্তু চলাকালীন অবস্থায়? দেই নেই। কোথাও ঘর্ষণ আছে? ঘর্ষণের কথা বলা আছে? বলা নাই। তার মানে শক্তি তো এখানে সংরক্ষণশীল হবেই, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি প্রথমে অ্যাপ্লাই করি। শক্তির সংরক্ষণশীলতার নীতি আমাদেরকে কি বলে বলো তো? শক্তির সংরক্ষণশীলতার নীতি বলে সিস্টেমের টোটাল যান্ত্রিক শক্তি সবসময় সেম। তার মানে শুরুর যান্ত্রিক শক্তি ইউআই প্লাস ইকেআই হবে শেষের যান্ত্রিক শক্তির সমান ইউএফ প্লাস ইকে এফ। ওকে, ইউআই মানে কি? ইনিশিয়াল পয়েন্টে বিভব শক্তি।
শুরুতে বিভব শক্তি কত? দেখো বি পয়েন্ট যেটা, এটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট, এটা ভূমি থেকে কতখানি উপরে? 30 মিটার উপরে। সো 30 মিটার উপরে বি পয়েন্টে শুরুর বিভব শক্তি কত হবে? mg ইন্টু 30। ওকে ভাইয়া, শুরুতে কোনো গতিশক্তি আছে না, তুমি মাত্র এটাকে ছেড়ে দিছো। সো শুরুতে তো তুমি আর গতিশীল করো নাই, ছাড়ার পর ও ভেলোসিটি পাইছে, গতিশীল হইছে, গতিশক্তি আসছে। সো শুরুতে গতিশক্তি কত? অবশ্যই শূন্য। ওকে ভাইয়া, ইউএফ ফাইনাল বিভব শক্তি কত? ফাইনাল বিভব শক্তি কি শূন্য? শূন্য হইতো যদি ফাইনাল পয়েন্টটা ভূমিতে হইতো। ফাইনাল পয়েন্ট তো ভূমিতে না, এ পয়েন্ট তো ভূমি থেকে কিছুটা উপরে, তার মানে অবশ্যই একটা ফাইনাল বিভব শক্তি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে এ পয়েন্ট ভূমি থেকে কতটুকু উপরে? তোমার চিন্তা করে দেখো তো, এ পয়েন্টটা কি অর্ধবৃত্তের একদম লাস্টের পয়েন্ট আছে না, একদম ফাইনাল পয়েন্ট, তাই না? এ পয়েন্টটা, এটা যদি অর্ধবৃত্তের সেন্টার হয়, ভূমি থেকে এই ডিস্টেন্সটা কত হবে বলো? কত হবে ভাই? অর্ধবৃত্তের ব্যাসার্ধের সমান। এটা সেন্টার, ভূমি থেকে সেন্টারের দূরত্ব কত হবে? ভূমিটা কোথায়? এইটার পরিধির উপর পড়ছে না ভূমি? এই যে আমার অর্ধবৃত্তের যে পরিধি, সেটা তো ভূমির উপরেই পড়ছে। সেন্টার থেকে অর্ধবৃত্তের পরিধির দূরত্ব কত? ব্যাসার্ধের সমান। তার মানে এই ডিস্টেন্সটা হবে হচ্ছে ব্যাসার্ধের সমান 5 মিটার। তাহলে এ পয়েন্ট ভূমি থেকে কতখানি উপরে? ভাই 5 মিটার উপরেই। এ পয়েন্ট ভূমি থেকে কতখানি উপরে আছে? এই যে 5 মিটার পরিমাণ উপরে। তাহলে 5 মিটার উপরে যদি আমাদের ফাইনাল পয়েন্ট হয়, ফাইনাল পয়েন্টে বিভব শক্তি কত হবে? mg ইন্টু 5। ওকে, এবং ফাইনাল পয়েন্টে কি গতিশক্তি থাকবে? অবশ্যই থাকবে। ধরলাম ফাইনাল পয়েন্টের ভেলোসিটি হচ্ছে va, যেহেতু পয়েন্টটা এ পয়েন্ট, তাহলে ফাইনাল পয়েন্টের ভেলোসিটি যদি va হয়, ওই এ পয়েন্টে গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে হাফ m va স্কোয়ার। ওকে, শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই হয়ে গেছে। ভাইয়া কৌণিক গতিশক্তি আনলেন না, এখানে তো বক্স ঘুরে ঘুরে পড়তেছে না। যদি ঘুরে ঘুরে পড়তো তাহলে কৌণিক গতিশক্তিও আসতো। ঠিক আছে, গুড। সো এখান থেকে আমরা এ পয়েন্টের বেগটা বের করতে চাই, তাহলে mg ইন্টু 30 ইজ ইকুয়ালস টু mg ইন্টু 5 প্লাস হাফ m va স্কোয়ার। দেখো তো m সব জায়গা থেকে কাটা যায়, এই 5g কে বাম পাশে নিয়ে আসুন, তাহলে আসবে 30g minus 5g is equals to va square by 2। এখানে হবে হচ্ছে 25g, 2 দিয়ে গুণ করলে হয়ে যাবে 50g, তার মানে v এর মান হবে রুট ওভার 50g। এইটা হইছে এ পয়েন্টের ভেলোসিটি। ওকে, এখন ভাইয়া এ পয়েন্টের বেগ তো আমি বের করলাম শক্তি সংরক্ষণশীলতার নীতিতে একদম নর্মাল, বাট এটা তো কোয়েশ্চেনে চাই নাই। কোয়েশ্চেনে চাইছে হচ্ছে এ পয়েন্টের ত্বরণ। এখন তোমার চিন্তা করা লাগবে এ পয়েন্টে ত্বরণ আছে কোনটা। ভাইয়া তাহলে কি আমি একটা কাজ করব, একটু আগে আর একটা পয়েন্টের বেগ বের করব, দেন দেখবো এই পয়েন্ট থেকে ওই পয়েন্টে যাইতে কতটুকু সময় লাগছে, দেন ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন, এইভাবে করব না, এভাবে করা লাগবে না। একটু কনসেপ্ট খাটাও। এটা কি একটা অর্ধবৃত্তাকার পথ না? একটা বস্তু যখন অর্ধবৃত্তাকার পথে গতিশীল হয় বা বৃত্তাকার পথে গতিশীল হয়, তার কি লাগে? কেন্দ্রমুখী বল লাগে। যেখানেই কেন্দ্রমুখী বল আছে সেখানেই কি আছে? কেন্দ্রমুখী ত্বরণ আছে। তাহলে এই যে বস্তুটা, সে তো একটা অর্ধবৃত্তাকার পথে গতিশীল, তার একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে না? অবশ্যই থাকবে, এবং সেইটাই হবে আমাদের বস্তুর ত্বরণ। তাহলে বস্তুর ত্বরণ কত হবে? বস্তুর ত্বরণ হবে কেন্দ্রমুখী ত্বরণের সমান, এবং কেন্দ্রমুখী ত্বরণ কোন দিক কাজ করে? কেন্দ্রমুখী বল যেদিকে কাজ করে সেই দিকেই কাজ করে কেন্দ্রমুখী ত্বরণ। এবং কেন্দ্রমুখী ত্বরণের মান কত হয় বলো? কেন্দ্রমুখী ত্বরণের মান হয় বেগের স্কোয়ার ডিভাইডেড বাই আর। পরে আসছে এগুলো সব নিউটনের মেকানিক্সের অংশ আর কি। ঠিক আছে, সো যেহেতু একটা বৃত্তাকার পথে গতিশীল, ওর অবশ্যই একটা কেন্দ্রমুখী ত্বরণ থাকবে, এবং সেই কেন্দ্রমুখী ত্বরণ কত হবে? va স্কোয়ার বাই আর। তাহলে চলো আমরা ত্বরণটা বের করে ফেলি। ত্বরণ লেখো ac ইজ ইকুয়ালস টু va স্কোয়ার বাই আর। v এর মান কত? রুট ওভার 50g, স্কোয়ার করলে কত হয়ে যাবে? শুধু 50g হয়ে যাবে। তাহলে 50g। আর এর মান কত রে? আর এর মান হচ্ছে 5, তাহলে ত্বরণ হবে হচ্ছে 10g, মানে হচ্ছে 98 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তুমি তো পুরো একদম ক্র্যাক ট্র্যাক করে ফেলছো। আরে ভাই এটা কি করলাম আমি? ম্যাথ সলভ দিয়ে আসছো দিয়ে। স্যার কি করছে? স্যার দিছে তোমার 4-এর মধ্যে 2। তুমি বললা ভাই ভুলটা কোথায় করলাম? যা বললেন তাই তো করলাম। ঠিক আছে, বস্তু আমার বৃত্তাকার পথে গতিশীল, তার একটা কেন্দ্রমুখী ত্বরণ আছে, সবই তো বের করলাম। ভুল কোথায় হইল?
ভুল হয়েছে তোমার অবজারভেশনে, তুমি ভালো মতো খেয়াল করো নাই। কি খেয়াল করো নাই? ঠিক আছে, কেন্দ্রমুখী ত্বরণ তো থাকবে, বাট এটাই কি একমাত্র ত্বরণ? না। তুমি কি এই এক্সপেরিমেন্ট স্পেসে করতেছো, মহাশূন্যে করতেছো? না তো। কোথায় করতেছো? পৃথিবীতে। পৃথিবীতে যদি তুমি এক্সপেরিমেন্ট করো, গ্র্যাভিটিকে তুমি কেমনে অ্যাভয়েড করবা? গ্র্যাভিটি কি একটা ত্বরণ না? গ্র্যাভিটিও একটা ত্বরণ। তার মানে এই সিনারিওতে আরো একটা ত্বরণ আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটি। ওকে, এবং সেটা কোন দিক কাজ করবে? উলম্ব বরাবর নিচের দিকে। তার মানে বস্তুর ত্বরণ কিন্তু একটা না, বস্তুর ত্বরণ হচ্ছে দুইটা। তাহলে তুমি বস্তুর ত্বরণ কেমনে বের করবা? তুমি কি এইটা লিখবা নাকি এইটা? একটা বস্তুর উপর যদি দুইটা সমজাতীয় ভেক্টর কাজ করে, কি করা লাগে? লব্ধি নির্ণয় করা লাগে। সো আমাদের বস্তুর ত্বরণ দুইটা, একটা কেন্দ্রমুখী ত্বরণ আর একটা হচ্ছে গ্র্যাভিটি। তোমার বের করা লাগবে এই দুইজনের লব্ধি, তাইলেই ম্যাথ সলভ। তাহলে চলো, এই হচ্ছে আমাদের বস্তু। বস্তুর উপর দুইটা ত্বরণ কাজ করতেছে, একটা কেন্দ্রমুখী ত্বরণ 98 আর একটা গ্র্যাভিটি নিচের দিকে 9.8। তোমার কি বের করা লাগবে? লব্ধি ত্বরণ। লব্ধি ত্বরণ কোন দিক কাজ করবে? কেমনে বের করে লব্ধি? এই যে এ নেট। ওকে ভাইয়া, লব্ধি ত্বরণের মান কত হবে? ভেক্টরের ফর্মুলা এ নেট হবে √98 স্কোয়ার প্লাস 9.8 স্কোয়ার, কারণ দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তখন লব্ধি কেমনে বের করে? একটা ভেক্টরের মানের স্কোয়ার প্লাস আরেকটা ভেক্টরের মানের স্কোয়ার। ঠিক আছে? সো এইটা হচ্ছে আমাদের এই এ পয়েন্টে বস্তুর উপর ক্রিয়ারত ত্বরণ বা লব্ধি ত্বরণ। এবং শুধুমাত্র মান বের করলেই হবে না, তোমার ত্বরণ বের করতে বলছে না? ত্বরণ কি রাশি? ভেক্টর রাশি। সো মানের পাশাপাশি ডিরেকশনও বের করা লাগবে। সো আমরা ধরলাম এই ত্বরণটা এ সি এর সাথে থিটা কোণে ক্রিয়াশীল। ওকে, তাহলে এটা ভূমি, এটা ভূমি, এটা লম্ব। থিটার মান কি হবে? tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি মানে 9.8 ডিভাইডেড বাই 98। সো এখান থেকে থিটা আসবে tan ইনভার্স 1/10। ম্যাথ সলভ। এইবার সলভ হইছে। ঠিক আছে, এই পর্যন্ত করে দিয়ে আসলে কিন্তু ম্যাথ পরিপূর্ণ হবে না, কারণ গ্র্যাভিটি আছে সিনারিওর মধ্যে, এবং গ্র্যাভিটি অবশ্যই একটা ত্বরণ বা অ্যাক্সিলারেশন। সো যেহেতু দুইটা ত্বরণ আছে, তোমার কি করা লাগবে? লব্ধি বের করা লাগবে। ঠিক আছে, দেখো বুঝছো কিনা গাইস? বুঝতে পেরেছি? মেকানিক্স না করার ফল পাচ্ছি। হ্যাঁ, অনেকবার বলেছিলাম মেকানিক্স ছাড়া কিন্তু জীবনে আগানো একটু কঠিন হয়ে যাবে। বিভিন্ন চ্যাপ্টারে যাবা, দেখবা যে খালি ভেক্টর কাজে লাগতেছে, গতিবিদ্যা কাজে লাগতেছে, নিউটনিয়ান মেকানিক্স কাজে লাগতেছে। এই কাজ ক্ষমতা শক্তিও তোমার অনেক জায়গায় কাজে লাগবে। তুমি চ্যাপ্টার 6 পড়তে গেলেই তোমার কাজ ক্ষমতা শক্তি কাজে লাগবে, নিউটনিয়ান মেকানিক্সও কাজে লাগবে। এগুলো ছাড়া কিন্তু চ্যাপ্টার 6ও তুমি পড়তে পারবা না। ঠিক আছে, সামনে যতগুলা চ্যাপ্টার আসতেছে প্রত্যেকটা জায়গায় তুমি ভেক্টর পাবা, নিউটনিয়ান মেকানিক্স পাবা, কাজ ক্ষমতা শক্তি পাবা। সেগুলো হচ্ছে বেসিক চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলোর ফাউন্ডেশন যখন তোমার স্ট্রং হবে, বাকি চ্যাপ্টারগুলো পড়তে কোনো প্যারা খাবা না। ওকে, বুঝতে পেরেছি। দাদা, আপনার ক্যালকুলেশনের আইডিয়াটা একটু শেয়ার করেন, আপনি কিভাবে চিন্তা করেন? করবনি, সমস্যা নেই, করবনি, প্যারা নেই। বুঝতে পেরেছি। দেখো গাইজ, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? এখানে কি কি হয়েছে, মানে এত কিছু এখানে কেন আসলো, কিভাবে আসলো, কিভাবে চিন্তা করা লাগবে? দেখো, শুধুমাত্র এই একটা ম্যাথ দিয়ে মানে মুখস্থ করে যায় কিন্তু কোনো লাভ নাই, বারবার বলি। ঠিক আছে, এই জিনিস মুখস্থ করে কোনো লাভ নাই। তোমার বোঝা লাগবে যে হ্যাঁ, এরকম সিচুয়েশন আসলে আমার এইভাবে চিন্তা করা লাগতে পারে। যখন এই আন্ডারস্ট্যান্ডিং ভিতরে আসবে, তখন তুমি কনফিডেন্ট থাকতে পারবা নিজের ম্যাথ সলভিং স্কিলসের ব্যাপারে। বাট তোমার মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিংই না থাকে, তুমি যদি জাস্ট মুখস্থ করে যাও, সেক্ষেত্রে কিন্তু নতুন ম্যাথ দিলে আটকায় যাবা। ওকে, সো নতুন ম্যাথ অ্যাপ্রোচ করার জন্য হইলেও তোমার এগুলা বুঝা পড়া লাগবে, মুখস্থ না। না বুঝলে জিজ্ঞাসা করো, সমস্যা নেই, 1000বার জিজ্ঞাসা করো, কোনো সমস্যা নাই। বাট বুঝো, মুখস্থ করো না এগুলা। ঠিক আছে, বুঝেছি। ওকে, ঠিক আছে, সামনে আগাই। নেক্সট ম্যাথ, আসো পরেরটা। এই তো, এটা ছিল হোমওয়ার্ক নাম্বার 2, তাই না? এখানে আবার দুইটা ম্যাথ আছে। আচ্ছা, কোয়েশ্চেনটা একটু পড়ি। কোয়েশ্চেনটা হচ্ছে, আমাদের কাছে এরকম একটা রোলার কোস্টার পথ আছে বা একটা বৃত্তীয় পথ আছে। ওকে, সেই বৃত্তীয় পথের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 5 মিটার। তোমাকে বলছে কত উচ্চতা থেকে একটা বস্তুকে ছেড়ে দিলে, 5 কেজি ভরের একটা বস্তুকে ছেড়ে দিলে সে এই বৃত্তীয় পথ কোনো রকমে ঘুরে আসতে পারবে। এটা হচ্ছে প্রথম কোয়েশ্চেন। সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, কত উচ্চতা থেকে ছেড়ে দিলে সে টপ পয়েন্টে বা এ পয়েন্টে বক্রতলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করবে। সেটা পরের কথা, সেটা নিয়ে আমাদের পরের কনসার্ন। প্রথমটা পারলে তুমি পরের টাইমনেও পারবা। আমাদের প্রথমটা দেখা লাগবে যে প্রথমটায় কি হচ্ছে।
ওকে, সো আমরা এখানে যেটা করবো, আমরা এখানে একটু শক্তি সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব, বাট কোন পয়েন্ট এবং কোন পয়েন্টে? প্রথমে প্রশ্নটা একটু বুঝাই। আমাদের এই বস্তুটাকে এখান থেকে যখন তুমি ফেলে দিবা, ও গ্র্যাজুয়ালি নিচে নামবে, নিচে নামতে নামতে ওর বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে। যখন ও ভূমিতে এসে পৌঁছাবে তখন দেখা যাবে পুরা বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে গেছে। এখন এখানে তো সিস্টেমে কোনো ফ্রিকশন নাই, কোনো ঘর্ষণের কথা বলা আছে? বলা নাই। তার মানে বস্তুর গতিশক্তিতে কোনো চেঞ্জ আসবে না। বস্তু সেম পরিমাণ গতিশক্তি নিয়েই রোলার কোস্টার বা বৃত্তীয় পথের মধ্যে প্রবেশ করবে, এবং সেই শক্তি নিয়েই সে চেষ্টা করবে এই পথটা ঘুরে আসার জন্য। সো এই পথ ঘোরার জন্য তো একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি দরকার, একটা মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি ছাড়া তো সেই পথটা ঘুরতে পারবে না। সো আমাদের দেখা লাগবে কোন হাইট থেকে ফেললে বস্তু সেই শক্তি পাচ্ছে যেই শক্তি দিয়ে এই পথ অতিক্রম করে আসা সম্ভব। ওকে, এখন তুমি কি এই পথের প্রত্যেকটা পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করবা? এটা করা তো একটু বোকামি হয়ে যায়। আমরা একটু বুদ্ধিমানের মতো কাজ করি। কিরকম? তুমি একবার চিন্তা করো, বস্তু যদি সামহাও এই এ পয়েন্ট অতিক্রম করতে পারে, তাইলে কিন্তু সে বৃত্তাকার পথ ঘুরতে পারবে। কেমনে বললেন ভাইয়া এ পয়েন্ট অতিক্রম করলে সে বৃত্তাকার পথ ঘুরতে পারবে? কারণ এ পয়েন্টে আসার জন্য তার প্রথমে এতখানি ঘুরে আসা লাগবে, তাই না? তুমি যখন এ পয়েন্ট নিয়ে অ্যানালাইসিস করতেছো, এই এ পয়েন্টে যাওয়ার জন্য হইলেও তো তার এই পথ অতিক্রম করে আসাই লাগবে। ওকে, দেন সে যদি সামহাও এ পয়েন্টকে অতিক্রম করে যাইতে পারে, এর পরের টুকু তো প্যারা না, কারণ পরে তো সে নামতেছে, নামা তো কোনো প্যারা না, প্যারা হচ্ছে উঠা। সো সামহাও যদি আমাদের বস্তু সর্বোচ্চ উচ্চতার পয়েন্টটাকে অতিক্রম করতে পারে, তাহলেই সে এই বৃত্তাকার পথটা ঘুরে আসতে পারবে। কারণ সর্বোচ্চ উচ্চতার পয়েন্টে আসার জন্য তার আগের পয়েন্টগুলোকে তো অতিক্রম করে আসতেই হবে। আর সর্বোচ্চ উচ্চতার পরের পয়েন্টগুলো তো আসলে কোনো কনসার্নই না, কারণ এরপর তো বস্তু নিচে নামবে, নিচে নামা তো কোনো ইস্যু না, সমস্যা হচ্ছে উপরে ওঠা। সো আমরা যেটা করব, সর্বোচ্চ উচ্চতার যে পয়েন্টটা সেইটা নিয়ে একটু অ্যানালাইসিস করব। ওকে, তাহলে আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে যেই পয়েন্ট থেকে আমরা বস্তুটাকে ফেলতেছি, বি পয়েন্ট, সেটার হাইটটা আমাদের বের করা লাগবে। আরেকটা হচ্ছে আমাদের সর্বোচ্চ উচ্চতার পয়েন্ট, আমাদের মেক শিওর করা লাগবে বস্তু এই পয়েন্টটাকে অতিক্রম করে যেতে পারতেছে। এটাকে অতিক্রম করতে পারলেই বস্তু আসলে এই বৃত্তাকার পথ করতে পারবে। ওকে ফাইন, তাহলে আসো আমরা একটু শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করি। ভাইয়া কেন শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব? কারণ সিস্টেমে কোনো এক্সটার্নাল ফোর্স নাই, কোনো ফ্রিকশন নাই, শক্তির সংরক্ষণশীলতার নীতি অবশ্যই অবশ্যই অ্যাপ্লিকেবল। ঠিক আছে, গুড। তাহলে চলো, শক্তির সংরক্ষণশীলতার নীতি কি বলে? ইউআই প্লাস ইকেআই is equals to UF plus EKF। ঠিক আছে, ওকে। এখন ইউআই মানে কি? ইউআই মানে হচ্ছে শুরুর বিভব শক্তি। শুরুতে আমার বস্তু কতখানি উপরে ছিল? এইচ মিটার উপরে ছিল। তাহলে এইচ মিটার উপরে বিভব শক্তি কত? mg এইচ। এই এইচ এর মানটাই তো আমরা বের করতে চাই। ইকেআই হচ্ছে শুরুর গতিশক্তি। শুরুতে কি বস্তুতে কোনো গতিশক্তি ছিল? ছিল না ভাই, স্থির ছিল। তার মানে শুরুর গতিশক্তি হচ্ছে 0। ভাইয়া ফাইনাল বিভব শক্তি কত? ফাইনাল পয়েন্ট কোনটা? এ। এই এ পয়েন্টটা ভূমি থেকে কতখানি উপরে বলো তো? বলো, তোমরাই বলো, আমি কিছু বলবো না। ভূমি থেকে এই পয়েন্টটা কতখানি উপরে? ভাই ব্যাসের সমান পরিমাণ উপরে। পরিধির এক কোণা থেকে আর এক কোণা পর্যন্ত দাগ টানছো সেন্টারের মধ্যে দিয়ে, এই ডিস্টেন্স কত হবে? ব্যাসের সমান হবে। তার মানে এ পয়েন্টের হাইট হবে, ও মা সরি, এ পয়েন্টের হাইট হবে এইচ ইজ ইকুয়ালস টু 2r। আর এর মান কত? 5 মিটার। 2 দিয়ে গুণ করলে কত হবে? 10 মিটার। তার মানে এ পয়েন্টটা ভূমি থেকে 10 মিটার উপরে। ওকে, তাহলে 10 মিটার উপরে এ পয়েন্টে বিভব শক্তি কত? mg ইন্টু 10। ওকে, আর ইকেএফ হচ্ছে ফাইনাল গতিশক্তি। গতিশক্তি তো এই পয়েন্টে থাকাই লাগবে। যদি এই পয়েন্টে যে বস্তু থাইমা যায়, তাহলে তো সে ধূপ করে নিচে পড়ে যাবে। ঠিক আছে, সেটা তো হইলো না। এ পয়েন্টে অবশ্যই বস্তুর একটা গতিশক্তি থাকা লাগবে। আমরা ধরলাম এই পয়েন্টে বস্তুর বেগ হচ্ছে va। তাহলে এ পয়েন্টে বস্তুর বেগ যদি va হয়, তার গতিশক্তি কত হবে? 1/2 mv²। এই পর্যন্ত কোনো সমস্যা নেই, বাট এখন একটু সমস্যা আছে। কি? আমাদের এই ইকুয়েশনে আননোন চলে আসছে দুইটা, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ভিএ। দেখো আমরা এ পয়েন্টে বেগ কিন্তু জানি না, আমরা ধরে নিছি এ পয়েন্টের বেগ ভিএ, বাট সেটার মান আমরা জানি না। সিমিলারলি আমরা এইচ এর মানও জানি না, কারণ এইচ এর মান আমাদের বের করা লাগবে। সো একটা ইকুয়েশনে যদি দুইটা আননোন ভ্যারিয়েবল থাকে, তখন তো সেই ইকুয়েশন সলভ করা সম্ভব না। তার মানে সামহাও আমাদের যে কোনো একটা আননোনের মান প্রথমে বের করা লাগবে, এবং অবভিয়াসলি আমরা ভি এর মানটাই বের করব আগে, কারণ ভি এর মান বসাই দিলে আমাদের এখান থেকে এইচ এর মানটা বের হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভি এর মান আমরা বের করব কেমনে? ওকে,
এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে। দেখো কোশ্চেনে তোমার কি বলছে, এইচ এর মান কত হলে বস্তুটা কোন রকমে এই বৃত্তাকার পথ অতিক্রম করতে পারবে। এই কোন রকমের একটা মিনিং আছে। কোন রকমের মিনিং হচ্ছে বস্তুটা যখন সর্বোচ্চ পয়েন্টে গিয়ে পৌঁছাবে তখন সে বক্রতলের উপর কোনো বল প্রয়োগ করবে না। নর্মালি কি হয়, এই বস্তু যখন বক্রতলের উপর দিয়ে যাবে সে তলের উপর একটা বল প্রয়োগ করবে, তল তাকে প্রতিক্রিয়া বল দিবে, সে এভাবে যাইতে থাকবে। তোমার যখন বলছে কোন রকমে অতিক্রম করবে, মানে সামহাও জাস্ট অতিক্রম করে গেছে, তখন তোমার বোঝা লাগবে একদম টপ পয়েন্টে বস্তু তলের উপর কোনো বল প্রয়োগ করতেছে না। তার মানে বস্তু আর তল জাস্ট মাত্র ডিটাচ হয়েছে, মানে এতক্ষণ তো টাচ লেগেছিল এই পর্যন্ত, একদম টপ পয়েন্টে গিয়ে এই সংস্পর্শটা একটু সরে গেছে। ওকে, সামহাও সে অতিক্রম করে যাচ্ছে আর কি, কোন রকম বল সে প্রয়োগ করতেছে না তলের উপর, জাস্ট ছুঁয়ে ছুঁয়ে অতিক্রম করে গেছে। ওকে, সো বস্তু টপ পয়েন্টে বক্রতলের উপর কোনো বল প্রয়োগ করবে না। যদি বক্রতলের উপর বস্তু কোনো বল প্রয়োগ না করে, তল বস্তুর উপর কোনো প্রতিক্রিয়া বল দিবে? দিবে না। সো এটা মাথায় রাখো, টপ পয়েন্টে যদি কোনো রকমের বস্তু এটাকে অতিক্রম করে তাহলে টপ পয়েন্টে বস্তু তলের উপর কোনো বল প্রয়োগ করবে না, তল বস্তুর উপর কোনো বল প্রয়োগ করবে না। ওকে ভাইয়া, তল বস্তুর উপর কোনো বল প্রয়োগ করলো না, বস্তুর উপর কি অন্য কোনো বল আছে? আছে। কি বল? অভিকর্ষ বল। অভিকর্ষ বল বস্তুকে কোন দিকে টানবে? নিচের দিকে। কত বলে? এমজি বলে। আর কোনো বল আছে বস্তুর উপর? না, আর কোনো বল কিন্তু নাই। দুইটা বল থাকার সুযোগ ছিল, একটা হচ্ছে তল কর্তৃক দেওয়া প্রতিক্রিয়া বল, আর একটা হচ্ছে অভিকর্ষ বল। এখন সে যেহেতু কোনো রকম অতিক্রম করছে, তার মানে সে জাস্ট তলটাকে ছুঁয়ে গেছে, লাস্টের পয়েন্টে একদম টপ পয়েন্টে সে কি করছে, তলটাকে জাস্ট ছুঁয়ে অতিক্রম করে গেছে, কোনো রকম বল প্রয়োগ করে নাই। ওকে, সো সে যদি তলের উপর কোনো বল প্রয়োগ না করে, বল তাকে কোনো, তল তাকে কোনো প্রতিক্রিয়া বল দিবে না। তাহলে বস্তুর উপর বল কাজ করতেছে একটা, তলের প্রতিক্রিয়া বল এখানে নাই, শুধুমাত্র অভিকর্ষ বল এমজি। ওকে, এখন এটা দিয়ে কি করব ভাইয়া? একবার চিন্তা করো, আবার একটু মাথা খাটাও। বস্তু ঘুরতেছে কিসে? একটা বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে ঘোরার জন্য কি দরকার? কেন্দ্রমুখী বল দরকার। কেন্দ্রমুখী বল ছাড়া তো ঘুরতেই পারবে না। এবং কেন্দ্রমুখী বল কিন্তু কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। আমাদের কেন্দ্রমুখী বল লাগবে কোন দিকে? ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী বলের যোগান দিতে পারে এমন কোন বল আছে? মহাকর্ষ বল। মহাকর্ষ বল ছাড়া বা অভিকর্ষ বল ছাড়া এখানে অন্য কোনো বল নাই যে কিনা কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করতে পারে। তাহলে এখানে কি হবে? এই অভিকর্ষ বলটাই কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে এ পয়েন্টে। তাহলে আমরা এ পয়েন্টের জন্য লিখতে পারি mg is equals to fc। ওকে, মানে এ পয়েন্টে কেন্দ্রমুখী বল হবে mg এর সমান। তাহলে চলো fc এর মান কত? fc এর মান হচ্ছে m v স্কয়ার বাই r। mv স্কয়ার বাই r কেন্দ্রমুখী বল বের করার ফর্মুলা। আর এখানে va কেন লিখলাম? কারণ এ পয়েন্টে কেন্দ্রমুখী বল, তার জন্য এ পয়েন্টের বেগ। ওকে, ইজি, গুড। সো দুই পাশ থেকে এম এম কাটো, তাহলে ভি স্কয়ারের মান আসবে কত? ভি স্কয়ারের মান আসবে জি আর। ঠিক আছে, এম এম কেটে দিয়েছে, আর কে এই পাশে নিয়ে আসছি। এখন তোমার তো ইকুয়েশনে ভি স্কয়ারের মানই দরকার, তাই না? এই ভি স্কয়ারের মান যদি তুমি জেনে যাও তাহলেই তো এইচ এর মান বের করা কোনো প্যারা না। তো তুমি এখন ভি স্কয়ারের মান পেয়ে গেছো, সেটা কত? জি আর। বসাই দাও, ম্যাথ সলভড, লেটস গো। তাহলে বাম পাশে আছে এম জি এইচ, ডান পাশে আছে mg ইন্টু 10 আর আছে হাফ ইন্টু m ইন্টু ভি স্কয়ার মানে কত? ভি স্কয়ার মানে হচ্ছে জি আর। ওকে, তাহলে দেখো mg mg কাটাকাটি যায়, mg mg কাটাকাটি গেলে থাকে h ইজ ইকুয়ালস টু 10 প্লাস r বাই 2। ওকে, আর এর মান কত? 5, তার মানে হচ্ছে 25 বাই 2 মানে 12.5 মিটার। তার মানে এই বস্তুকে যদি তুমি 12.5 মিটার উপর থেকে ছেড়ে দাও তাহলে সে সামহাও এই বৃত্তাকার পথটা ঘুরে আসতে পারবে কোনো রকমে। কোনো রকমে মানে কি? আবার বলো তো, কোনো রকমে মানে কি? টপ পয়েন্টে বস্তু তলের উপর কোনো বল প্রয়োগ করবে না, জাস্ট টাচ করে চলে যাবে, কোনো ফোর্স এক্সার্ট করবে না। ওকে, মন থাকবে? শিওর? গুড। সো এটা হচ্ছে ম্যাথের প্রথম পার্ট। ম্যাথে একটা সেকেন্ড পার্টও আছে। সেকেন্ড পার্টে তোমারে বলছে যে এইচ এর মান কত হলে এ পয়েন্টে বস্তু বক্রতলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করবে। সো প্রথমে আমরা দেখলাম যে কোন রকমে পার হওয়ার কন্ডিশন কি। এবার তোমার বলছে না, এবার আমরা কোন রকমে পার হব না, পার হওয়ার সময় টপ পয়েন্টে তলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করব। তার জন্য কত হাইট থেকে ফেলা লাগবে?
এটা কেমনে সলভ করব আসো দেখাই। এটাও একই নিয়মেই সলভ হবে, ঠিক আছে। এই ওকে, এই ওকে, এই, ঠিক আছে। এবং এই হাইটটা আমাদের বের করা লাগবে এইচ, এইটা আমাদের বের করতে হবে, কারণ এখান থেকে আমরা কি করছি, বস্তুটাকে ফেলে দিছি। আমাদের বস্তু আছে কোথায়, বস্তু আছে এখানে, ঠিক আছে। আর আমাদের বৃত্তাকার পথ হচ্ছে এই যে এইটা, কোনটা, এইটা। এই বৃত্তাকার পথটা ঘুরতে হবে এবং ঘোরার সময় টপ পয়েন্ট, আরে বৃত্তাকার পথটা একটু ছোট করো না, দাঁড়াও, তোমরা কেমনে করবো, আমি করে দিই, ধরো, হ্যাঁ ঠিক আছে। সো এটার যে টপ পয়েন্টটা, এই টপ পয়েন্টে যে কি করা লাগবে, এমজি পরিমাণ বল দেওয়া লাগবে, ঠিক আছে। এইটা হচ্ছে এবারে কন্ডিশন। ওকে ফাইন। তাহলে আমাদের ম্যাটার অফ ইন্টারেস্ট আবারও দুইটা, একটা হচ্ছে যেই পয়েন্ট থেকে আমরা বস্তুটাকে ফেলতেছি, আর একটা হচ্ছে যেই পয়েন্টে এমজি পরিমাণ বল বস্তুটা দিবে। আমাদের দেখা লাগবে কত হাইট থেকে ফেললে এই ঘটনাটা ঘটতেছে। ওকে গুড। তাহলে আমরা আবার যেটা করব, একই কাজ শক্তি সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করব। 2 নাম্বার ম্যাথও সেম কাহিনী, যে শুরুতে টোটাল যান্ত্রিক শক্তি হবে টোটাল ফাইনাল যান্ত্রিক শক্তির সমান, ঠিক আছে। এখন শুরুতে তো শুধুমাত্র বিভব শক্তি, বি পয়েন্টে কোনো গতিশক্তি নাই, সো বি পয়েন্টের বিভব শক্তি হবে এমজি এইচ। বি পয়েন্টের গতিশক্তি কত হবে, শূন্য হবে ভাই, বি পয়েন্টে বস্তুর মধ্যে কোনো মোশনই ছিল না, সো গতিশক্তি হবে শূন্য। ফাইনালি এ পয়েন্টে বিভব শক্তি কত হবে, আমাদের আর এর মান কত, আর এর মান হচ্ছে 5 মিটার, তাই না। তাহলে এ পয়েন্টটা ভূমি থেকে কতখানি উপরে, একদম আগের ম্যাথের মতোই রে, এ পয়েন্টটা ভূমি থেকে 10 মিটার উপরে, ব্যাসের সমান পরিমাণ উপরে, কতখানি উপরে, 10 মিটার, এইচ হবে 10 মিটার। তাহলে 10 মিটার উপরে এ পয়েন্টে বিভব শক্তি কত হবে, এমজি ইন্টু 10। ওকে, এ পয়েন্টেই কোনো গতিশক্তি থাকবে, অবশ্যই থাকবে ভাই, কোনো রকমে পার হওয়ার জন্যই গতিশক্তি লাগছিল। এখন তো আমরা আবার দাবি করে বসছি যে না, এ পয়েন্টে একটা বলও প্রয়োগ করা লাগবে, তাহলে এই পয়েন্টে তো বস্তুর মধ্যে গতিশক্তি থাকাই লাগবে, আদারওয়াইজ সে বলটা দিবে কেমনে, ঠিক আছে। তো ধরলাম এই পয়েন্টের বেগ হচ্ছে ভি এ, তাহলে এই পয়েন্টে গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। সামহাও ভি এর মানটা বের করতে পারলেই ম্যাথ সলভড। ওকে, এখন ভি এর মান বের করবা কেমনে, দেখো কাহিনী খুব সহজ। এবার এ পয়েন্টে যখন বস্তুটা আসছে, সে কি তলের উপর কোনো বল প্রয়োগ করতেছে নাকি করতেছে না, করতেছে। কতখানি বল প্রয়োগ করতেছে, এমজি পরিমাণ। সো আমাদের বস্তু তলকে দিবে এমজি পরিমাণ বল। বস্তু যদি তলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করে, তল বস্তুকে একটা প্রতিক্রিয়া বল দিবে না, দিবে কতখানি, ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বলের মান হয় সমান, তার মানে তল বস্তুকে দিবে সমপরিমাণ বল বাট বিপরীত দিকে। ওকে, তাহলে বস্তুর উপর ক্রিয়াশীল বল আমরা একটা পায়ে গেছি, এই বলটা কে দিছে, এই বলটা দিছে তল, কাকে দিছে, বস্তুকে দিছে। বস্তুর উপর কি আর কোনো বল আছে, অভিকর্ষ বল আছে না, বস্তুর উপর আরো একটা বল আছে অভিকর্ষ বল, সেইটার মানও কত, এমজি। তাহলে এবার আমাকে বলো, বস্তুর উপর নিচের দিকে টোটাল ফোর্স কত এবার, 2mg, ঠিক আছে। আগের বার ছিল শুধুমাত্র এমজি, কারণ আগের বার শুধুমাত্র অভিকর্ষ বল ছিল, বাট এইবার বল দুইটা, একটা অভিকর্ষ বল আর একটা হচ্ছে তল কর্তৃক প্রযুক্ত প্রতিক্রিয়া বল। তার মানে নিচের দিকে এবার টোটাল ফোর্স হবে কত, 2mg। বস্তু ঘুরতেছে কেমনে, বৃত্তাকার পথে। বৃত্তাকার পথে ঘোরার জন্য কি লাগে, কেন্দ্রমুখী বল লাগে। তার মানে আমাদের অবশ্যই কেন্দ্রমুখী বল লাগবে এই বৃত্তাকার পথটায় ঘোরার জন্য। এখন কেন্দ্রমুখী বল তো কোনো নিজস্ব বল না, অন্য কোনো একটা বল কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করে বা কেন্দ্রমুখী বলের যোগান দেয়। সো এখানে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে বল আছে কোনটা, 2mg, এইটাই কি করবে, কেন্দ্রমুখী বল হিসেবে কাজ করবে বা কেন্দ্রমুখী বলের যোগান দিবে এ পয়েন্টে। তাহলে এ পয়েন্টে কেন্দ্রমুখী বল কত হবে, 2mg। কেন্দ্রমুখী বলের ফর্মুলা কি, mv²/r ইজ ইকুয়ালস টু 2mg, দুই পাশ থেকে m কাটো, তাহলে v² আসবে 2gr। ওকে, সো এবার v² এর মান বসে দাও, ম্যাথ সলভড। mgh ইজ ইকুয়ালস টু mg ইন্টু 10 প্লাস হাফ ইন্টু m ইন্টু v² মানে কত, 2gr। ওকে, mg বাদ, তাহলে থাকতেছে h ইজ ইকুয়ালস টু 10 প্লাস r মানে হচ্ছে 10 প্লাস 5 মানে 15 মিটার। তাহলে তুমি যদি 15 মিটার হাইট থেকে বস্তুটাকে ফেলে দাও, তাহলে সে এই বক্রতল অতিক্রম করার সময় টপ পয়েন্টে গিয়ে তলের উপর এমজি পরিমাণ বল প্রয়োগ করতে সক্ষম হবে। দেখো বুঝছো কিনা, সহজ ম্যাথ, বুঝতে পেরেছো কি,
ও ভাই, হ্যাঁ H15 ম্যাথ, 15 মিটার কুয়া পাম্পের ম্যাথ কবে করাবেন দাদা? শেষ হোক ভাই, পরের দিন আমরা ভরকেন্দ্রের সরণ দ্বারা আকৃত কাজ শুরু করব, সেখানেই কুয়ার ম্যাথ আসবে। ওগুলো তো চ্যাপ্টার লাস্টের জিনিস, চ্যাপ্টার লাস্টে। ওকে, পড়াবো এগুলো একটু পরে দাও। দেখো বুঝছো, দেখো একটা এখানে একটা ইন্টারেস্টিং কাহিনী আছে, যে প্রথম যে ম্যাথটা না, এটা এটার পিছনে একটা খুব মজার কাহিনী আছে। সেটা হচ্ছে আমরা তখন হোস্টেলে থাকতাম, ওই কলেজে পড়তাম যখন। তো আমি পড়তাম এক বুয়েটের ভাইয়ের কাছে, আমার আর এক রুমমেট ও পড়তো হচ্ছে আর এক বুয়েটের ভাইয়ের কাছে। ওরা হচ্ছে দুইজনকে আমি চিনি এখন, যাই হোক বুয়েটে যাওয়ার পর চিনছি। সো ওকে, ওর যে ভাই সে হচ্ছে এই ম্যাথটা দিয়ে গেছিল আর কি, ঠিক আছে, বাট এই ম্যাথ আমি কখনো করছিলাম না। এই ম্যাথ নিয়ে ভাই মানে কতক্ষণ যে বইসা ছিলাম যে এই ম্যাথটা কেমনে সলভ করা যায়, কেমনে সলভ করা যায়। এই ম্যাথ যে মিলাইতে পারছিলাম কোথায় জানো? এই ম্যাথ যে মিলাইতে পারছিলাম হচ্ছে ওয়াশরুমে। গোসল করার সময় এই ম্যাথ মিলাই গেছিল। খুবই লেম কাহিনী, বাট স্মরণীয় কাহিনী। মানে আমার এখনো মনে আছে আর কি জিনিসটা। মানে সেকেন্ড ইয়ারে পড়ি তখন, মনে হয় ফার্স্ট ইয়ারেও পড়ি না। হ্যাঁ, ফার্স্ট ইয়ারে তো এই জিনিস জীবনেও পারতাম না, এটা অসম্ভব ব্যাপার ছিল আমার জন্য। সেকেন্ড ইয়ারে প্রথমে সারাদিন একটু ট্রাই করছি, পারি নাই। পরে হচ্ছে ওয়াশরুমে যাওয়া একটু চিন্তা করতেছিলাম গোসল করার সময়, পরে মাথায় আসছে আরে হ্যাঁ এইভাবে তো করা যাইতে পারে। এবং ভাই যে ম্যাথটা দিছিল, ভাইয়ের ম্যাথটা ছিল এরকম যে প্রমাণ করো এইচ এর মান যদি 25/2 হয়, তাহলে আমাদের এই বস্তু এই বৃত্তাকার পথ কোন রকমে ঘুরে আসতে পারবে। সো পরে দেখলাম আচ্ছা এইভাবে করলে থেকে চলে আসতেছে, পরে মিলে গেছিল। যাই হোক, দেখো বুঝছো কি না, জীবনটা আসলে একটা বেদনা। বুঝছি ভাই, আর্কিমিডিস লাইট দ্যাট বেটা, আর্কিমিডিস লাইট। পারবো শিওর, এইভাবে আসলেও পারবো কোনো রকমে মানে যেন কি বলতো, টপ পয়েন্টে আমাদের তলের উপর কোনো বল দিবে না। ওকে, আর যদি তলের উপর বল দেয় তাইলে কি করা লাগবে সেটাও আই গেস এখন বুঝে গেছো। গুড। এইবার তোমাদের কালকের জুম মিটিং আমি একটা ম্যাথের কথা বলছিলাম, এইটা হচ্ছে সেই ম্যাথ। এবং এই ম্যাথটা খুব মজার ম্যাথ, কারণ এই ম্যাথ তোমরা অলরেডি পারো, এই ম্যাথ তোমরা অলরেডি করছো। ওই একই নিয়মেই আমরা ম্যাথ করবো, বাট রেজাল্ট আসবে আলাদা। এই ম্যাথ করছো না? এই ম্যাথ করাইছি না, যে একটা স্প্রিং এর 50 মিটার উপর থেকে যদি একটা বস্তুকে ফেলে দেওয়া হয়, স্প্রিং কতটুকু সংকুচিত হবে? করছি না এই ম্যাথ? করছি। বাট এবার কোয়েশ্চেনটা একটু অন্যরকম। কোয়েশ্চেনটা হচ্ছে, আগেরবার ছিল স্প্রিং কতটুকু সংকুচিত হবে, এবারের কোয়েশ্চেন হচ্ছে যদি 50 মিটার উপর থেকে 5 কেজি ভরের একটা বস্তুকে আমরা ছেড়ে দেই, তাহলে বস্তু এবং স্প্রিং কতটা পথ বা কতটা দূরত্ব একসাথে অতিক্রম করবে? ভাইয়া এই দুইটা ম্যাথের মধ্যে পার্থক্য কি? আমি বস্তু ছেড়ে দিলাম, স্প্রিং এক্স মিটার সংকুচিত হইলো, তাহলে তো বস্তু আর স্প্রিং একসাথে এক্স মিটার দূরত্বই অতিক্রম করলো, তাহলে তো ওই সংকোচনের সমানই হয়ে গেল ভাই, আগের ম্যাথই হয়ে গেল। না, এখানে স্প্রিং শুধুমাত্র সংকুচিত হবে না, স্প্রিং আবার প্রসারিতও তো হবে, তাই না? তখনও তো বস্তু স্প্রিং এর সাথেই থাকবে। সো আমাদের দেখা লাগবে এই সংকোচন প্রসারণ দুইটা মিলিয়ে বস্তু এবং স্প্রিং একত্রে কতটা দূরত্ব অতিক্রম করে। কিভাবে করব? সেম প্রসিডিউর, শুধুমাত্র লাস্টে গিয়ে একটু চেঞ্জ হবে। দেখো 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 দেখো, ফর্মুলা কি ছিল এখানে? ফর্মুলা খুব সহজ, আমরা এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। আই থিঙ্ক ইউ পিপল রিমেম্বার। সো আমাদের শুরুতে বিভব শক্তি, আচ্ছা এত কিছু লেখার মনে দরকারও নেই, কারণ অলরেডি তোমরা এই বুঝে গেছো এটা কেমনে করা লাগে। ধরলাম স্প্রিং এক্স মিটার সংকুচিত হবে, কারণ এই ম্যাথ আগের দিন করাইছি, তাই না? এটা পারা উচিত এখন, এটা মনে হয় না ডিটেলসে গিয়ে বলা লাগবে। ওকে ফাইন, ধরলাম বস্তু পড়ার জন্য স্প্রিং কি হবে? এক্স মিটার সংকুচিত হবে। তাহলে বস্তুর বিভব শক্তি কিসে রূপান্তরিত হবে? বস্তুর গতি শক্তিতে। সেই শক্তি যাবে কোথায়? স্প্রিং এর বিভব শক্তিতে। ওকে, বস্তু নিচে নামছে কতটুকু? 50 মিটার না, 50 মিটার নেমে তো সে স্প্রিংকে টাচ করছে, তারপর স্প্রিং এর সাথে সাথে সে আরো এক্স মিটার নিচে নামছে না? তাহলে বস্তু টোটাল নিচে নামছে 50 প্লাস এক্স মিটার, তাহলে সে বিভব শক্তি হারাবে কতটুকু? mg ইন্টু 50 প্লাস এক্স, সেটা রূপান্তরিত হবে তার গতি শক্তিতে, সেই শক্তি যাবে আবার স্প্রিং এর বিভব শক্তিতে। তাহলে আমরা বলতে পারি mg ইন্টু এইচ প্লাস এক্স হবে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি হাফ কে এক্স স্কোয়ার্ড এর সমান। ওকে, বা তুমি যদি আগের দিনের কনসেপ্ট দিয়ে করো দেখবা আলটিমেটলি এই ফর্মুলায় চলে আসতেছে, সেম থিং ভাই। ওকে, তাহলে চলো একটু ক্যালকুলেট করা যাক। এম এর মান হচ্ছে 5, একটু ক্যালকুলেট করো, আমার এক্স এর দুইটা মান লাগবে, একটু তাড়াতাড়ি বের করে দাও না, একটু এক্স এর দুইটা মান আমাকে তাড়াতাড়ি বের করে দিবা দ্বিঘাত সমীকরণটা সলভ করে। চলো 50 প্লাস এক্স ইজ ইকুয়ালস টু হাফ, কে এর মান কত? 100 ইন্টু এক্স স্কোয়ার। চলো সবাই ক্যালকুলেটর হাতে নাও বাচ্চারা, এখানে কত আসে? 250, ও মা, ইন্টু 9.8 আসবে হচ্ছে
2450, ঠিক আছে, আর এখানে আসবে 49 এক্স, ওকে, ইজ ইকুয়ালস টু 50 এক্স স্কোয়ার্ড। ঠিক আছে না? মনে হয় ঠিকই আছে। যাই হোক, তাহলে এখান থেকে বলা যায় 50 এক্স স্কোয়ার মাইনাস 49 এক্স মাইনাস 2450 ইজ ইকুয়ালস টু 0। এক্স এর একটা দ্বিঘাত সমীকরণ আসছে, এখান থেকে এক্স এর দুইটা মান বের হবে, একটা আসবে পজিটিভ, একটা আসবে নেগেটিভ। বলো দুইটা মান আমাকে বলো, x1 এবং x2 কোনটা কত আসে? চলো, এই পর্যন্ত তো আগের মতো, এই পর্যন্ত কোনো ভ্যারিয়েশনই নাই ম্যাথে, সেম ম্যাথ, একদম আগের ম্যাথের মতো। ভ্যারিয়েশনটা হচ্ছে এখানে, আগে বের করে দাও আমাকে x1 আর x2, তারপর বলতেছি। x1 7.5, x2 হচ্ছে মাইনাস 6.52 না? ধন্যবাদ। 7.5 মিটার মাইনাস 6 পয়েন্ট কত রে? 6.52 মিটার। ঠিক আছে, ওকে। এখন ভাইয়া এই দুইটা মানের সিগনিফিকেন্স কি? দেখো, যেটা পজিটিভ ভ্যালু সেটা বোঝাচ্ছে নিচের দিকে সরণ। কি পজিটিভ ভ্যালু বোঝাচ্ছে নিচের দিকে স্প্রিং এর সরণ। ভাই কেমনে বুঝলেন নিচের দিকে স্প্রিং এর সরণ পজিটিভটা? তুমি দেখো এই ম্যাথে নিচের দিকে ক্রিয়াশীল সকল ভেক্টর রাশিকে তুমি ধরছো পজিটিভ। তুমি জি এর মান কি বসাইছো? প্লাস বসাইছো না? জি কি একটা ভেক্টর না? একটা ভেক্টর যে জি, সে কোন দিক কাজ করতেছে? নিচের দিকে। তাহলে তুমি যখন মানটা প্লাস বসাইলা, তুমি যদি নিচের দিককে পজিটিভ না ধরতা, তুমি জি এর মান প্লাস বসাইতে পারতা? সাইন কনভেনশন পড়ে আসছো না গতিবিদ্যার মধ্যে? সো তুমি জি এর মান প্লাস বসাইছো মানেই হচ্ছে তুমি নিচের দিককে ধরে নিছো পজিটিভ। তার মানে নিচের দিকের সরণ হবে পজিটিভ, আর নেগেটিভ সরণ দ্বারা আমরা কি বুঝবো? এইটা হচ্ছে উপরের দিকের সরণ। উপরের দিকের সরণ মানে কি? মানে স্প্রিং এর প্রসারণ, বুঝছো? সো এখানে প্রথম যে সরণটা বের হইছে সেটা হচ্ছে সাম্যাবস্থা থেকে নিচের দিকে সরণ। এটা কি? সাম্যাবস্থা থেকে নিচের দিকে সরণ, নিচের দিকে সরণ, ওকে। আর মাইনাসটা কি ইন্ডিকেট করতেছে? মাইনাসটা ইন্ডিকেট করতেছে সাম্যাবস্থা থেকে উপরের দিকে স্প্রিং এর সরণ। ভাইয়া উপরের দিকে স্প্রিং এর সরণ কেমনে হবে? দেখো, বস্তু এসে যখন পড়বে স্প্রিংটা সংকুচিত হবে, স্প্রিং এর মধ্যে বিভব শক্তি আছে, সে কিভাবে বসে থাকবে? থাকবে না তো, স্প্রিং আবার বাউন্স ব্যাক করবে। সো যখন সে উপরের দিকে উঠবে তখন তার প্রসারণ ঘটবে না? সেই প্রসারণ হচ্ছে এইটা। সো এটা হচ্ছে সাম্যাবস্থা থেকে উপরের দিকে সরণ, সাম্যাবস্থা থেকে উপরের দিকে সরণ, ওকে, উপরের দিকে সরণ। এবং ফাইনালি যখন প্রসারণটা কমপ্লিট হবে, মানে প্রথমে একসাথে নিচে নামছে বস্তু আর স্প্রিং, দেন একসাথে কি হবে বলো তো? আবার উপরে উঠবে, উপরে উঠে আমাদের বস্তুটা জাম্প করে চলে যাবে স্প্রিং থেকে, ওকে। তার মানে প্রথমে, আচ্ছা আমি যে ছবি এঁকে দেখাই, হ্যাঁ এতটুকু তো আই গেস বুঝছো, এই পর্যন্ত সমস্যা নেই। পুরো সিনারিওটা আমি একটা ছবি এঁকে দেখাই, তাইলে এই ম্যাথ ইজিলি বোঝা যাবে। ম্যাথ খুব সহজ, এক লাইন বাকি আছে, বাট বোঝাটা ইম্পর্টেন্ট। সো প্রথমে যেটা হইছে, এই হচ্ছে নর্মাল অবস্থা, ঠিক আছে? নর্মাল অবস্থা বা নর্মাল সাম্যাবস্থা, এই হচ্ছে অবস্থা, ঠিক আছে? এখানে এসে আমাদের বস্তু পড়ছে, ওকে। কি হইছে? বস্তু পড়ছে। কতটুকু পড়ছে বলো? কোথায় আসবে বস্তু? বস্তু এসে পড়ার জন্য স্প্রিং সহ আমাদের সিস্টেম চলে আসবে এখানে। কোথায়? এখানে। তার মানে প্রথমে বস্তু পড়ায় স্প্রিং এর সংকোচন ঘটবে। কতটুকু সংকোচন ঘটবে? সংকোচন ঘটবে হচ্ছে 7.5 মিটার। স্প্রিং 7.5 মিটার সংকুচিত হবে প্রথমে। কতটুকু? 7.5 মিটার, ওকে, 7.5 মিটার প্রথমে সংকুচিত হয়েছে। দেন কি হবে? দেন স্প্রিং হবে প্রসারিত। প্রসারিত হয়ে স্প্রিং যাবে কোথায়? প্রসারিত হয়ে স্প্রিং এরকম একটা অবস্থায় চলে আসবে, এবং যখন স্প্রিং এর প্রসারণটা কমপ্লিট হবে তখন আমাদের বস্তু স্প্রিং থেকে জাম্প কইরা বাইরে চলে যাবে, ঠিক আছে? তাহলে বস্তু স্প্রিং এর সাথে কতটা দূরত্ব অতিক্রম করছে বলো? বলো বলো। এখান থেকে আমাদের বস্তু জাম্প করে বাইরে চলে যাবে। তাহলে প্রথমে বস্তু স্প্রিং এর সাথে নিচে নামছে 7.5 মিটার, দেন আবার স্প্রিং এর সাথে উপরে উঠছে, দেন সেখান থেকে জাম্প করে চলে গেছে। তাহলে অতিক্রান্ত দূরত্ব কতটা একত্রে? ভাইয়া 7.5 মিটার হচ্ছে নিচে নামছে, আর উপরে উঠছে হচ্ছে 6.52 মিটার, তাই না? মাইনাস তো ডিরেকশন বোঝাচ্ছে। তারা নিচে নামছে একসাথে 7.5 মিটার, উপরে উঠছে একসাথে 6.52 মিটার। তাহলে দুইটা যোগ করে দেই, দুইটা যোগ করে দিলে কত আসবে? 14.02 মিটার। এইটা হচ্ছে তাদের একসাথে অতিক্রান্ত দূরত্ব। বাট না, এখানেও একটা ব্যাপার আছে। এই যে স্প্রিং এর সরণ, এগুলো সব কই থেকে মেজার করা হয়? সব মাপা হয় সাম্যাবস্থা থেকে। তার মানে তুমি যে স্প্রিং এর প্রসারণ পাইলা, এইটা কিন্তু
এই পয়েন্ট থেকে না, 6.52 মিটার কিন্তু এই পয়েন্ট থেকে না, এইটা হচ্ছে সাম্যাবস্থা থেকে। তার মানে স্প্রিং প্রথমে সাম্যাবস্থা থেকে নিচে নামবে 7.5 মিটার, দেন 7.5 মিটার উঠে আবার সাম্যাবস্থায় ব্যাক করবে, দেন প্রসারিত হবে 6.52 মিটার। বুঝতে পারছো? বুঝছো? প্রথমে 7.5 মিটার নেমেই কিন্তু 6.52 মিটার না, প্রথমে 7.5 মিটার নামবে, সাম্যাবস্থা থেকে 7.5 মিটার সংকুচিত হইল, দেন এই 7.5 মিটার অতিক্রম করে আবার সাম্যাবস্থায় পৌঁছাবে, তারপর হবে প্রসারণ 6.52 মিটার। তাহলে বলো একত্রে অতিক্রান্ত দূরত্ব কত? তারপর বস্তু জাম করে চলে যাবে। তাহলে একত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে? বলো বলো বলো। একত্রে অতিক্রান্ত দূরত্ব কত হবে বলো তো? প্রথমে একসাথে নামছে 7.5 মিটার, ঠিক আছে, দেন আবার 7.5 মিটার উঠে সাম্যাবস্থায় ব্যাক করছে, দেন সাম্যাবস্থা থেকে আরো 6.52 মিটার প্রসারিত হয়েছে, দেন বস্তু জাম করে চলে গেছে। তাহলে এই হচ্ছে টোটাল একত্রে অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে 15, এখানে হবে 21.52 মিটার। কত? 21.52 মিটার। দিস উইল বি ইওর অ্যান্সার। দেখো বুঝে থাকলে আজকের ক্লাসের সমাপ্তি। সহজ না? দেখো সহজ। দাদা আমারে চিনেন? হ্যাঁ হ্যাঁ, একদম একদম কঠিন। দেখো ম্যাথ কি বুঝছো নাকি? ওকে, সহজ জিনিস। প্রথমে 7.5 মিটার নিচে নামবে, দেন 7.5 মিটার উঠে সাম্যাবস্থায় ব্যাক করবে, দেন সেখান থেকে আরো 6.52 মিটার উপর উঠবে। ঠিক আছে, সহজ। 21.52 মিটার। হ্যাঁ ঠিক আছে, ভেরি গুড। পারবো সবাই? শিওর? তাহলে একটা হোমওয়ার্ক দিয়ে ছুটি দিয়ে দিই, চলো বুঝে গেছি সবাই। ওকে, এইটা হচ্ছে আজকের হোমওয়ার্ক। ওকে, এইটা হচ্ছে হোমওয়ার্ক। এই ম্যাথটা আমি আজকে গ্রুপের মধ্যেও দিছিলাম, পরের দিন তোমাদেরকে করাই দিব, কারণ তার আগে তোমাদের চেষ্টা করতে হবে। মাথার সেলগুলাকে একটু অ্যাক্টিভ কর ভাই, না পড়লে হবে না। কুয়েশন দেখ, কুয়েশনে যেটা বলা হয়েছে দেখ। একটা স্প্রিং আছে, স্প্রিং এর উপর একটা 10 কেজি ভরের বস্তু আছে, ঠিক আছে। এখন তুমি কি করছো, 50 মিটার উপর থেকে আরো একটা 5 কেজি ভরের বস্তুকে স্প্রিং এর উপর বা এই সিস্টেমের উপর এনে ফেলছো। যখন ফেলবা তখন কি হবে বলো তো? এই 5 কেজি ভরের বস্তু এসে পড়ার কারণে এখানে দুইটা বস্তুর মধ্যে একটা সংঘর্ষ ঘটবে। আমরা পড়ে আসছি না নিউটন মেকানিক্সের সংঘর্ষ। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে সংঘর্ষটা হবে একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ, কারণ এখানে কিছু পরিমাণ শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হবে। যখন এই বস্তু এসে পড়বে তখন কি স্প্রিং কিছুটা সংকুচিত হবে না? স্প্রিং এর সংকোচন ঘটলেই সেখানে বিভব শক্তির ব্যাপার চলে আসে। আর আমরা পড়ছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষের মধ্যে বিভব শক্তিতে কোনো পরিবর্তন আনা যায় না, গতি শক্তি সংরক্ষণশীল হওয়া লাগে। বাট এখানে গতি শক্তি সংরক্ষণশীল হবে না, সো এখানে সংঘর্ষটা অবশ্যই অস্থিতিস্থাপক সংঘর্ষ। প্রশ্ন হচ্ছে এই অস্থিতিস্থাপক সংঘর্ষ ঘটার জন্য স্প্রিং কতটুকু সংকুচিত হবে? বাট প্রশ্ন আসলে এখানে একটা না, দুইটা। সেটা হচ্ছে এই বস্তু পড়ার জন্য সিস্টেমের নতুন সাম্যাবস্থা কত, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। কারণ স্বাভাবিক আগের যে সাম্যাবস্থা ছিল, বস্তু পড়ার পরের সাম্যাবস্থা তো চেঞ্জ হয়ে যাবে, নতুন একটা সাম্যাবস্থায় আমাদের সিস্টেম যাবে। সেই নতুন সাম্যাবস্থা তোমার প্রথমে বের করা লাগবে। দেন সেকেন্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে সংঘর্ষের কারণে স্প্রিং নতুন সাম্যাবস্থা থেকে কতটুকু সংকুচিত হবে। কারণ এখানে শুরুতে তো সাম্যাবস্থায় যাবে না। হ্যাঁ ঠিক আছে, একটা সাম্যাবস্থা তৈরি হবে নতুন একটা, যেটা কিছুক্ষণ পর সিস্টেমটা আসবে, বাট তার আগে স্প্রিং প্রথমে উপরে নিচে উঠানামা করবে সিম্পল হারমোনিক মোশনে। সো প্রশ্ন এইটাই যে নতুন সাম্যাবস্থা থেকে স্প্রিং কতটুকু সংকুচিত হবে। ঠিক আছে, সো এটা হচ্ছে হোমওয়ার্ক। একটু চিন্তা করো, যদি স্প্রিং এর কনসেপ্ট বুঝে থাকো, ক্লিয়ার হয়ে থাকে কনসেপ্ট, তাহলে আসলে এটা পারা উচিত। ওকে, দেখো আমাদের মোটামুটি চ্যাপ্টারের একটা বড় অংশ শেষ ভাই। শক্তি সংরক্ষণশীলতা নিয়ে অনেক কিছু পড়াশোনা হয়ে গেছে, ঠিক আছে। এবার হচ্ছে আমরা জাস্ট ভরকেন্দ্রের সরণ দ্বারা কৃত কাজ আর ক্ষমতা, এই দুটো জিনিস বাকি আছে। আশা করি শেষ হয়ে যাবে খুব তাড়াতাড়ি, 2টা বা 3টা লেকচারের মধ্যেই। ঠিক আছে, দেখেন দাদা এখানে ভর কি পণ্য ধরে করতে হবে? চিন্তা কইরো, একটু একটু চিন্তা কইরো, কিছু না বলি, ঠিক আছে, চিন্তা কইরো আর কি। ওকে, 2টা কোয়েশ্চেন তো, চিন্তা করো, চিন্তা করলেই পারবা, সহজ। দাদা আজ কি জুমে আসবেন? কালকেই না আসলাম, আজকে কেন আবার? আমাদের চিনে রাখেন দাদা, কাজে দিবে। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, চিনে রাখলাম, একদম পুরা খেলে দিব সময় মতো, ঠিক আছে।
গড গাইস, অনেক বাজে গেছে, ঠিক আছে, আজকের মতো শুভরাত্রি। কালকে আবার দেখা হবে, কালকে স্ট্যাটিক ইলেকট্রিসিটি ক্লাস নেওয়া শুরু করব। সো কালকে দেখা হবে সন্ধ্যাবেলায়। আর পরশুদিন তো তোমাদের সাথে ক্লাস আবার দেখা হচ্ছে। So, সবাই পড়তে থাইকো। এই যে এত এত কিছু করানো হচ্ছে, এগুলো কিন্তু তোমার পড়ার আগ্রহকে আরো বাড়ানোর জন্য। এগুলো দেখে যদি তুমি ডিমোটিভেটেড হয়ে নাই পড়ো, তাইলে এইসব করে তো কোনো লাভ নাই। ঠিক আছে, এগুলো দেখে তোমার পড়ার আগ্রহ আরো তৈরি হওয়া লাগবে, আরো পড়তে ভালো লাগা লাগবে। আরে সেই সেই প্রবলেম দেখবে, এগুলো যদি একটা নিজে নিজে সলভ করতে পারো না, তখন যে একটা মজা ভাই, এই মজা আসলে মানে তোমরা এখন যে অবস্থায় আসো, জীবনে যেই স্টেজে আসো, এই মজা আমার মনে হয় না অন্য কোনোভাবে পাওয়া সম্ভব। লাইক রাতের বেলায় 2টার সময় 2:30টার সময় বসে বসে একটা ম্যাথ করতেছো, কমপ্লেক্স ম্যাথ এবং ফিজিক্সের ম্যাথ, এবং তুমি আধা ঘন্টা 35 মিনিট ট্রাই করার পর সেই ম্যাথ মিলে গেছে। মানে এটা যে একটা মজা, এটা একটা অন্যরকম মজা ভাই। এই ফিলিং ওই বয়সে মানে আনকম্পেয়ারেবল অনেকটা। যাই হোক, এক একজনের জন্য এক এক রকম হইতে পারে, আই ডোন্ট নো, কারণ তোমাদের তো আসলে ফিলিংসের শেষ নাই। যাই হোক গাইজ, আজকের মতো ক্লাস এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। অবশ্যই হোমওয়ার্কটা ট্রাই করবা, হোমওয়ার্ক না ট্রাই করলে পরের দিন কপালে দুঃখ আছে। পরের দিন আমরা শুরু করব ভর কেন্দ্রের স্মরণ দ্বারা কৃত কাজ। শুভ রাত্রি।